সেই স্টুডেন্টের মাথা কি সেম হবে না। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে স্টুডেন্টরা লং টার্ম মানে শর্ট টার্ম রিওয়ার্ড চায়, শর্ট টার্মে চাই আমার কিছু হয়ে যাক। সে চায় সে একদিনে বসে সব পুরো চ্যাপ্টার সব শেষ করে ফেলতে। সে কী করে 100টার মধ্যে নিচে পাশে 30টা, বাকি মনে করো 60টাই সে সমাধান বই দেখে দেখে করে ফেলবে যে আমি খুশি, আমার সব শেষ। বন্ধুদেরকে বলবে যে আমার সিলেবাস কমপ্লিট, অথবা নিজে নিজেকেই বলবে আমার কমপ্লিট, আমি বাকিদের থেকে আগে আসি। বা এই যে তুমি আগায় গেলা 60টা দেখে দেখে কইরা, তো মাথা আগাইছে? মাথা তো আগাই নেই। সো এই যে পিছায় গেল মাথাটা, এই মাথা দিয়ে তুমি যদি আবার যাও 15 মাস পরে ওই সেম পিছানো মাথা থাকবা। পরিশ্রম কিন্তু অনেক করছো, এমন না যে পরিশ্রম করো না, খাটনি কিন্তু ঠিকই খাটছো, মানে গাধার খাটনি কিন্তু খাটছো। গাধার খাটনি খাইটা লাভ হবে না, কারণ তুমি মানুষ ছিলা, তোমাকে মানুষ হিসেবে চেক করা হবে ভর্তি পরীক্ষায়। প্রত্যেকদিন ক্লাসে যাই পড়াবো, যতটুকুই পড়াই সবগুলা ক্লাসেরই বাসায় যাওয়ার পরে রাতের মধ্যে রেকর্ড পেয়ে যাবা, ঠিক আছে? আর সব সময় এরকম হোয়াইট বোর্ডে পড়াবো ব্যাপারটা এরকম না, মাঝে মধ্যে এই যে দেখতো সেটা হচ্ছে প্রজেক্টরের স্ক্রিন। কিছু ক্লাস থাকে যেগুলো আসলে হোয়াইট বোর্ড দিয়ে হয় না, যেমন ধরো আমরা যেদিন এমসিকিউ সলভিং ক্লাস করব, এমসিকিউ ওয়ান শট অথবা সিকিউ ওয়ান শট, যেদিন মানে পুরো ক্লাসটাই হবে খালি প্রবলেম সলভিংয়ের উপর। তো সেই ক্লাসটাতে শুধুমাত্র বোর্ডের মধ্যে আমি প্রশ্ন লিখলাম, উদ্দীপক তুললাম, ক খ তো লিখলাম না, বাদ দাও, আমরা শুরুর দিকে নর্মালি গ ঘই করি। তা আমি উদ্দীপক লিখলাম, গ লিখলাম, ঘ লিখলাম, সেটা তো আসলে বোর্ড দিয়ে হয় না, তাই না? এটা আসলেই পেইনফুল। তোমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করছো যারা হোয়াইট বোর্ডে ক্লাস করো। হোয়াইট বোর্ড সব দিক থেকে বেটার, হোয়াইট বোর্ড ছাড়া হোয়াইট বোর্ডে সবাই ভালো বুঝে, সেজন্য আমি ক্লাস হোয়াইট বোর্ডে এখন নেওয়া শুরু করছি আবার। নর্মালি আমি পুরো ক্লাসটাই প্রজেক্টরে নিতাম। তখন যেটা সুবিধা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আমি যে লিখতাম সেই লেখাটাও নোট হিসেবে থাকতো। তখন যেটা হইতো যে তোমার নোট করতে হইতো না। এখন আর কি তোমাদের যেটা করতে হবে, ক্লাসে মনোযোগ দিবা, বাট বাসায় গিয়ে রেকর্ড দেখে দেখে নোটটা করে ফেলবা, যাতে করে ক্লাসের মধ্যে তোমার মানে মনোযোগটাকে আবার ডাইভার্ট করা না লাগে। এটা সমস্যা, একসাথে দুই কাজ করা যায় না। তুমি মনোযোগ দিচ্ছ আবার নোট করতেছো ভালো মতো, আবার মনোযোগ দিচ্ছ, এটা আসলে পসিবল না। তুমি যে কোনো একদিকে বেশি ফোকাস দিয়ে দাও। আর আমাদের অনেক স্টুডেন্টেরই এটা টেন্ডেন্সি হয়ে যায় নোটটা সুন্দর করে ফেলে। নোট সুন্দর করতে গিয়ে সে তখন তার মাথা ঢুকে যায়, সে মনে হয় বই লিখতেছে, মনে হয় যেন এই বইটা পরের বছর ছাপা হবে তার নাম দিয়ে, এমনভাবে সে নোট করে। সো নোটের পিছিয়ে বেশি এনার্জি খরচ করতে গিয়ে যা হয়, আসল পড়াটা হয় না, আসল যেটা বোঝার কথা সেটা বুঝে না, আবার নোট করে গেছে সুন্দর সুন্দর করে নোট কালার দিয়ে হাইলাইট করে। যে সংজ্ঞা এইটুকু লিখলেও হয়, মানে নোট মানে এটাই তো সমস্যা। যখন হ্যান্ড নোট কন্টেস্ট দেয় না, ক্লাস নোট কন্টেস্টে কী হয়, সবাই যে যেখান থেকে পারে যত জায়গা থেকে যা ইনফরমেশন পারে তুলে তুলে দিয়ে দেয়। তোমার তো একটা সংজ্ঞা একটা জিনিস বুঝতেই হয়েছে, তুমি যখন এটা লম্বা করতেছো তার মানে কি, তার মানে তুমি নোটটা বড় করতে চাচ্ছ। এই যে সমস্যা, সব কিছু আছে নোট করতে হয় না। একটা নোট হচ্ছে তোমার নিজের পরবর্তীতে রিভাইজ দেওয়ার জন্য একটা সামারাইজড ভার্সন, যেটা দেখলে তোমার সব কিছু মনে পড়ে যাবে। ধরো যে সূত্রটা তোমার দরকার, সেই সূত্র থেকে স্যার যে শর্টকাটটা বলছে, যে ক্যালকুলেটর হ্যাক্সটা বলছে, অথবা এখানে কি করলে কি করতে হবে, এইসব কথাবার্তা তুমি লিখবা। তুমি বইয়ের সব কথা যদি নোটে তুলে ফেলো, তুমি তো আরেকটা বই লিখে ফেলছো, আরেকটা কপি পেস্ট বই হয়ে গেছে। তো এই ব্যাপারটাতে খুবই সাবধান, আন্দাজে নোট করার দরকার নেই। ক্লাসে যা পড়াবো সেগুলো থেকে যেই মানে সেগুলো তো নোট করবাই, অবশ্যই নোট করবা, একবারই বাদ দিয়ে দিতে হবে ব্যাপারটা এরকম বলি নাই। বাট আমি বলছি নোটের পিছে অযথা এমফাসাইজ করার কোনো প্রয়োজন নেই। তোমার মেইন বই থেকে ভালো নোট তোমাকে কেউ করে দেয় না। দেখবা অনেক সময় বলে যে দাগানো বই, কিন্তু তোমাদের মেইন বই যে দাগানো থাকে সেটা তোমরা দেখছো? দেখবা মাঝে মধ্যে কিছু লেখা বোল্ড করা থাকে, কিছু লেখা একটা বক্স করা থাকে, তো এটার নামই তো দাগানো, এটার নামই তো হাইলাইট করা। সবারই যার যার ব্যবসা আছে। যদি দেখা যায় যে টেক্সট বই থেকে কেউ কিছু বুঝতেছে না, কোনটা পড়তে হবে সে বুঝতেছে না, কিন্তু টেক্সট বইকে কিনবে না। সেজন্য টেক্সট বইগুলোও সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় এত দাগানো ছিল না, যতটা এখন দাগানো থাকে বইগুলো, বোল্ড করা থাকে, কালার করা থাকে, আবার আঙ্গুল দিয়ে এমনি দেখায় দেয় যেটা পড়ো, এটা কাজ করো, সব কিছু করা থাকে। সো একটা বইকে তুমি যদি সুন্দর মতো ট্রিট করতে পারো, বইটা তোমাকে অনেক বেশি সাপোর্ট করতে পারবে, ঠিক আছে? জাস্ট এটা মাথায় রাখবা, ক্লাস যখন করবা স্যারের কাছ থেকে আশা করো না যে স্যার একটা বই, স্যারকে যদি তুমি বই মনে করো তাহলে হচ্ছে সে হয়ে যাবে একটা অডিও বুক, এটা ভিডিও বুক হয়ে গেল। স্যার তোমার সামনে বইটাকে জাস্ট নেরেট করতেছে, স্যার তো এরকম হওয়ার কথা না, তাই না? স্যার তোমাকে বইয়ের জিনিসপত্র বুঝাবে তার মতো করে, কারণ সে মানুষ, তুমিও মানুষ। বই কিন্তু তোমাকে মানুষের মতো বোঝাতে পারবে না। আর যদি মানুষের মতো বোঝাতে চায় সব কথা বলে তাহলে বই হয়ে যাবে এত বড়, সেটা আসলে পসিবল না। সো এটা মাথায় রাখবা, স্যারের কাছ থেকে বই আশা করবে না, আর বইয়ের কাছ থেকে স্যার আশা করবে না, ঠিক আছে? স্যারের সলভের মধ্যে তুমি এখন গাইড বইয়ের সলভ আশা করো না, গাইড বইয়ের সলভের মধ্যে আবার স্যারের মতো করে আশা করো না। সো এই সবগুলোর যার যার হিসাব আছে আলাদা, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো মাথায় রাখবে আর কি। এই সমস্যা কিন্তু একটা ইউনিভার্সাল সমস্যা,
যে ক্লাস করতেছি নোট তুলতে ভুলে গেছে, স্যার বোর্ড মুছে দিচ্ছে, পরে আর তোলা হয় নাই, ক্লাসে সবাই তুলে, কেউই তুলে নাই, সবাই নোট তুলছে, কেউ কথা বুঝে নাই, স্যার তো আর প্রত্যেকদিন তোমার জন্য ব্যাকআপ ক্লাস রাখবে না। আর এটা স্যারের বলাও যায় না। অনেক সময় আমরা অনেকজন একসাথে হয়ে বলি যে স্যার এটা বুঝে নেই, বড় টপিক হলে বলেছে বুঝে নেই, আরেকবার ক্লাস নেন। কিন্তু ছোটোখাটো যে মানে টপিকগুলো আছে, এইটুকু টপিক তোমার বলতেও বাধবে যে স্যারটা আমি কেমনি বলি আরেকবার একটা ক্লাস নেওয়ার জন্য। সো এগুলো আসলে বলা হয় না, আমরা ইতস্তত করে স্যাররে বলতে। এই জন্য যেটা করছি, পুরো ক্লাসটাই নিয়ে যাও, যা বুঝো নাই আবার দেখে ফেলো, কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু রেকর্ডেড থাকবে, বুঝছো? সো এই জিনিসটা তোমরা পাচ্ছ। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, নোট করার জন্য খুব একটা বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। নোট তোমরা করতে পারবা, বাসায় করতে পারবা, এটা আরও ভালো হয়। চিন্তা করে করে বই ঘাটায় ঘাটায় দেখলাম আমি কী বলছি, আর এক দুজন কী বলছে, বই দেখলা আমি যেটা লিখছি সেটা ঠিক আছে কিনা, সূত্র ঠিক আছে কিনা, দেখে দেখে নোট আরামসে নোট করো। বাট এগুলোতে একটু সময় দিয়ে করবো আর কি, বুঝছো? আচ্ছা, এখন তোমাদেরকে যদি বলি আমি ফিজিক্সের ক্ষেত্রে, এখন তো ফিজিক্স ক্লাস চলতেছে, ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সের কথা বললে যদি ফিজিক্সের কি কোনো বই কারো বাসায় আছে? জোগাড় করে ফেলছো নাকি কিনেই ফেলছো? কিনো না এখনো? বড় ভাইরা দিছে, বড় ভাই সিনিয়ররা দিয়ে দিছে নাকি? আচ্ছা, আপাতত সিনিয়রদের থেকে পাওয়া বইটা ইউজ করো। তোমাদের 27 পেজের বই এখনও আসে নাই, এখন আসার কথা না, আরও কয়েকদিন পরে আসবে, যখন আসবে তখন কিনবে। তো ফিজিক্সের জন্য আমি যেই বইটি তোমাদেরকে রিকমেন্ড করব ফিজিক্সের জন্য কেনার জন্য, সেটা হচ্ছে স্ট্রাকচারের বই। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা মেডিকেল পড়ো, যে কোনো জায়গায় তোমার যে ইনস্টিটিউটে তোমার টার্গেট থাকুক, তোমার টার্গেট থাকুক সাস্ট, তোমার টার্গেট থাকুক ডিইউ, তোমার টার্গেট থাকুক জাহাঙ্গীরনগর, তোমার টার্গেট থাকুক বুয়েট, তোমার টার্গেট থাকুক মেডিকেল, যাই তোমার টার্গেট থাকুক না কেন, এই বইটা তোমার মেইন বই হিসেবে তুমি রাখবা, ঠিক আছে? এটাই অনেক বছর যাবৎ সব থেকে বেশি স্ট্যান্ডার্ড বই হিসেবে আমাদের কাছে প্রচলিত, এবং এটা সব দিক থেকে স্ট্যান্ডার্ড আমারও মনে হয়। সেই কারণে আমি এই বইটাই তোমাদেরকে সাজেস্ট করলাম, ঠিক আছে? সো এই বইটার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এই বইয়ের সবগুলো এক্সারসাইজ, সব এক্সারসাইজ, সব এমসিকিউ, সব উদাহরণ সব যদি সলভ করে ফেলো, যদি সলভ করে ফেলতে পারো, সেক্ষেত্রে তুমি সব এক্সারসাইজের আগে সব উদাহরণ, অবশ্যই উদাহরণ করতে হবে, উদাহরণ যে ব্যাংকগুলো দেওয়া থাকে চ্যাপ্টারের মধ্যে, সব উদাহরণ, সব এক্সারসাইজ, সব এমসিকিউ সব যদি করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন 90%ই কভার হয়ে যাবে, এটাতে কোনো ডাউট নেই। এইচএসসি প্লাস অ্যাডমিশন 90%ই কভার হবে। এখন এটা ডিপেন্ড করে স্টুডেন্টদের উপর। কেউ যদি সমাধান বই দেখে দেখে সব সলভ করে ফেলে, সে তো একটা গাধা, তারে দিয়ে তো আর চান্স হবে না। কারণ ভর্তি পরীক্ষার হলে অথবা তোমার এইচএসসি পরীক্ষার হলে তুমি তো নিজের মাথা দিয়ে আনসার করবা। তো নিজের মাথা যে এখানে কাজে লাগাও নয় তুমি এগুলো করার সময়, তোমার জাস্ট নিজেকে একটা স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য তুমি যেটা করছো, সমাধান বই দেখে দেখে সামহাও তড়িঘড়ি করে কেউ একজনের হিন্ট নিয়ে, একজনের ভাই একটা হিন্ট দিছে, হিন্ট দিয়ে করে ফেললা, অথবা একটা জায়গায় বসে এটা এভাবে করা যায়, তুমি সেভাবে করে ফেললা, তুমি তারপরে সমাধান দেখে ফেললা, একটু বেশি কঠিন দেখে ভাবলা, একটু 2 লাইন দেখে ফেলে, 2 লাইন দেখে তারপরে করে ফেললা। তো এইসব টুকা তো তোমার ভর্তি পরীক্ষায় স্যাররা দিয়ে দিবে না যে তুমি এটা এইভাবে করে ফেলো, তোমার বলবে না যে এটা একটু দেখো তো ওইভাবে হয় কিনা, এরকম কিছুই বলবে না। তার মানে এটা অনেক স্টুডেন্টই, হাজার হাজার স্টুডেন্ট এগুলা করে যাবে, তাও হাজার হাজার না, এটা সংখ্যাও কম, অনেক স্টুডেন্টই এগুলো সব করে যাবে। স্টিল সে এইচএসসিতে তো সামহাও ভালো করেই ফেলে। এইচএসসিতে আসলে ভালো করা কোনো ব্যাপার না, কারণ এইচএসসিতে সামহাও A+ ম্যানেজ করা খুবই ইজি। প্র্যাকটিক্যালের 25-25 তুমি আরামসে পেয়ে যাচ্ছ। প্র্যাকটিক্যালের 25-এর মধ্যে ম্যাক্সিমাম রিনান কলেজের স্টুডেন্টরা 25ই পায়। সাধারণত একটা বেসিক মার্ক সবাই দিয়ে দেয়, যেমন ধরো 22, 23, 24, 25 এর মধ্যেই সবাই থাকে। সো এখানে তো পুরো মাগনার উপরে পাচ্ছ তুমি, পুরো 25, ঠিক আছে? 25-এর মধ্যে যা পাচ্ছ পুরো মাগনার উপরে। ওইদিকে থাকে সিকিউতে খেয়াল করো যেটা হয়, সিকিউতে যেটা হয়, তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে 8টা, দিয়ে বলবে আনসার করো যে কোনো 5টা। সো 8টার মধ্যে 5টা আনসার করা কিন্তু খুব একটা বেশি কঠিন না। যার প্রিপারেশন খুবই খারাপ সেও কিন্তু সামহাও 8টা থেকে 3টা বাদ দিয়ে দিতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোতে 8টা থেকে 5টা না? হ্যাঁ, তো আমাকে যদি পরীক্ষায় বলে 8টা থেকে তুমি 5টা আনসার করো, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য ব্যাপারটা খুব একটা কঠিন না। কেন? কারণ আমি যে কোনোভাবে 5টা ম্যানেজ করে ফেলতে পারবো, কারণ 8টার মধ্যে তো 8টাই কঠিন থাকে না। প্রত্যেকটা বোর্ডের প্রশ্নের মধ্যে একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকে যে এই কয়টা সহজ থাকবে, এই কয়টা মিডিয়াম থাকবে, এই কয়টা কঠিন থাকবে। সো 5টা সামহাও ম্যানেজ হয়েই যায়। তো তুমি যদি 50 মার্ক আনসার করো, 50 যদি আরামসে কোনো মতে তুমি 40ও পেয়ে যাও, 1-2 আমি বাদও দিয়ে দিলাম, 1-2 তুমি আনসার করো নাই, সেক্ষেত্রে যেটা হয় খেয়াল করো তো, 5টা প্রশ্নে যদি 1 আর 2 তুমি বাদ দাও,
তাহলে কত বাদ গেল? 3 × 5 = 15, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি 40-এর মধ্যে থেকে যদি 15 বাদ যায় তাহলে কত থাকে? 35। তারপর ওইদিকে তুমি এমসিকিউতে পেয়ে, এমসিকিউতে কেউ 20-এর নিচে তো পায় না, এমসিকিউ সামহাও মানুষ ম্যানেজ করে ফেলে। সো এমসিকিউতে তুমি পেয়ে গেছো 20, কত হইল? 55। ওইদিকে তুমি পেয়ে যাচ্ছ 25, কত হইল? 80। তো তুমি তো আমি তো এখানে কমায় ধরছি, এমন তো হবে না যে তুমি 1-2-এর কোনোটাই পারো না, এটা তো হবেই না। এটা তো আমি জাস্ট বাদ দিয়ে ধরছি। তাও দেখো A+ পাওয়া কিন্তু খুব একটা বেশি কঠিন না। ইনফ্যাক্ট তুমি A+ আরও বেশিটাই পাবা, কারণ এগুলা সবাই ম্যানেজ করেই ফেলে। আর আমি তো বলছি তুমি আনসার করছো 4টা, 40 বলছি। আমি যদি বলি 5টা আনসার করছো, 50 থেকে যদি 15 জেলে কত থাকে? 50, আচ্ছা আমি আগে 40 থেকে 15 গিয়ে 25 বলা উচিত ছিল। আচ্ছা এখন ঠিক আছে হিসাব। 50 থেকে যদি 15 বাদ যায় তাহলে থাকে 35 + 20, 35 + 20 55, আর ওইদিকে প্র্যাকটিক্যালের মার্কস আছে 80 হয়ে গেল। এখন এটা আসলে হয় না, সবাই মোটামুটি দেখা যায় যে 50-এর মধ্যে, মানে 8টার মধ্যে তো বাদ দিয়ে আনসার করছে 5টা, সেটা 22-এ 5টা ঠিক করছে, তাই না? তো সেখানে আরামসে সে ওই 40-42 পেয়ে যায়। তো A+ আসলে কোনো ইস্যু না, A+ আসলে পাওয়া যায়। আর A+ পাওয়ার জন্য তোমার পুরা বছর পড়া লাগবে ব্যাপারটা এরকম না। যে স্টুডেন্ট তোমরা দেখবা, এটা তোমরা অনেকেই হয়তো খেয়াল করবা, অনেকের হয়তো অনেক ক্ষেত্রে আফসোস হইতে পারে যে আমার সাথের স্টুডেন্টরা সারাদিন ঘুরায় বেড়াইতেছে, অথবা মানে কলেজ লাইফ এনজয় করে বেড়াচ্ছে, তারাও তো দেখা গেলো A+ পেয়ে গেলো, তাহলে আমি এত কষ্ট করে করলামটা কি? তো এইটার তুমি ফলাফল আসলে এইচএসসিতে পাবা না। এইচএসসিতে যে ঘুরে, মানে মনে করো এইচএসসিতে যার পাখা গজাবে আর যে পাখাটাকে অফ করে সব পড়তে থাকবে, এই দুজনের মধ্যে তুমি এইচএসসিতে কোনো পার্থক্য দেখবা না, দুইজনই A+ পেয়ে যাবে। দিন শেষে A+ পাবে, তুমি আটকাইতে পারবা না। তুমি এখানে জেলাস ফিল করে লাভ নেই যে আমি এত পড়ে ও A+ পাইছে, ও 90+ পেয়ে গেছে, আমি 90+ পেয়ে গেছি। দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি লিটারেলি দেখবা সেটা দেখবা বোর্ডে সে স্ট্যান্ড করে বসে, বোর্ডে দেখবা সে তোমার থেকে আগে চলে গেছে বোর্ডের রেজাল্টে। সো এটা আসলে এইচএসসিতে তুমি জাজ করতে পারবা না। তোমার জাজমেন্টটা কোথায় আসবে? এডমিশনে। কারণ এখানে দেখো 8টার মধ্যে তোমাকে 5টা আনসার করতে বলছে না, শিওর থাকো ওই 3টার মধ্যে একটা প্রশ্ন এমন ছিল যেটা কোনো স্টুডেন্টই পারতো না, হাতে গোনা কয়েকজন ছাড়া। ওই 3টার মধ্যে একটা ছিল যেটা 10% স্টুডেন্ট পারতো। তো সেই যে 10% স্টুডেন্ট এই একটা পারতো, 10% স্টুডেন্ট একটা পারতো, সে তো ওই স্কিলটা দেখানোর সুযোগ পায় নাই, কারণ সে যেটা আনসার করছে সেটার জন্য তো সে এক্সট্রা মার্কস পাবে না। আর যেহেতু এখানে অপশন ছিল, সে কঠিনটা আনসার করছে পারে দেখে, আরেকজন সহজটা আনসার করে সে এটা পারে না দেখে, তো পার্থক্য তুমি করতে পারবে না। ও যে 40-এ 40 পাইছে, ও যে 50-এ 50 পাইছে, এও সেই 50-এ 50 পেয়ে গেছে, তুমি এদের মধ্যে সে পার্থক্য করতে পারবে না। যদি বোর্ডের পরীক্ষায় কোনো সময় এমন সিস্টেম করে যে তোমরা এখন 5টা প্রশ্ন দেবে, 5টায় অ্যান্সার করবা, তখন দেখবা পাশের হার A+ তো পরের কথা, পাশের হারটা কই চলে যায় তুমি দেখবা। আমি যদি তোমাকে বলতাম যে তোমাকে 5টা দিবে, এমসিকিউতে যেরকম 25টা থেকে 25টা আনসার করতে হয়, সিকিউতেও বললাম 5টা দিলাম 5টা আনসার করো, তখন দেখবা তুমি কোনো মতে 30 কেউ তুলতে পারে কিনা 5টা প্রশ্ন থেকে, কারণ তখন তো অপশন নেই। তখন দেখা যাবে ওই কঠিনের ব্যাপারটা আসবে, কঠিনটা বেশিরভাগ স্টুডেন্ট টাচ করতে পারবে না, তো আরামসে 10 মার্ক সবার চলে যাবে, সেই স্টুডেন্টটা পারবে যে পড়াশোনা করছে। তো এই ডিফারেন্সটা তুমি কিন্তু এইচএসসিতে পাবা না, এবং এটার জন্য তোমরা ভয় পাওয়ার কিছু না যে আমার পাশের স্টুডেন্টরা তো না পড়ে ভালো করতেছে, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা আসলে ও যা পারে, তুমি যা পারো সে আসলে এটা পারে না। তুমি যে একটা পারো সে কিন্তু একটা ধরতেও পারবে না, বা সেই পার্থক্যটা তুমি এইচএসসিতে টের পাবা না, ওটা তুমি এডমিশনের টের পাবা। এবং তোমরা খেয়াল করছো এডমিশনের স্টেট, তোমরা যদি খেয়াল করো প্রত্যেক বছর এইচএসসিতে 95%ই ফেল করে। জাস্ট ডিউটটা যদি বলি 95% ফেল করে, 5% পাস করে। এবং এই স্টেটটাকে নতুন হয়েছে, এমন কি হয়েছে যেটা রিল দেখার কারণে হয়েছে বা টিকটক দেখার কারণে হয়েছে এমন না, এটা আমাদের সময় থেকে চলতেছে। আমাদের সময় তো ফেসবুকই কোনো মতো চলতো, ফেসবুক লাইট যেটা তোমরা দেখো, আমাদের ফেসবুক এর থেকে বাজে অবস্থা ছিল, বুঝছো? মেসেজে ক্লিক করলে মেসেজ আসতে আসতে মনে করো আরও আধা মিনিট চলে যেত, এইরকম অবস্থা। যাই হোক, ওখানে ওই সময় তো ছিল, এখনকার মতো না। তুমি যদি এখন বলে থাকো যে এখনকার সময়ের কারণে স্টুডেন্টরা মার্কস কম পাচ্ছে বা ফেল বেশি করতেছে, ব্যাপারটা মিথ্যা কথা। আমাদের সময় 95% ফেল করছে, 5% পাস করছে ডিইউতে। প্রত্যেকটা ভার্সিটিতে সেম কাহিনী। সাস্টে মনে করো পাস ফেল রাখেই নেই, এমন অবস্থা। সাস্টে যেটা হয়েছে যে পাস ফেল রাখলে যেটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্টই ফেল করে বসে থাকে, সেজন্য ফেল রাখা নাই, মার্কসের উপর ভিত্তি করে একটা মেরিট পজিশন দিয়ে দিতে হবে। সো যাই হোক, যেটা বলছিলাম, এই যে দেখো 95% ফেল কেন? কারণ 95% স্টুডেন্টই আসলে এই যে এই 5টা দাগে আনসার করছে, এই 5টা আনসার করেই সে আসলে বোর্ডেও ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড হয়ে গেছে, কিন্তু এই যে সে 95%-এর মধ্যেই আছে, ফেল টুসের মধ্যে আছে, বুঝছো? তাহলে একাডেমিকে কারো প্রোগ্রেস দেখে তুমি আসলে কনফিউজড হয়ে না যে এ তো কম করে ফেলতেছে, অথবা এ তো এইভাবে করে ফেলতেছে, ব্যাপারটা আসলে তা না। তোমার আসলে কনসার্ন থাকবে এই 3টা,
যখন তুমি দেখবা তুমি একটা বোর্ডের প্রশ্ন যদি সামনে হাতে নাও, যখন তুমি দেখবে একটা বোর্ডের প্রশ্নের 8টার মধ্যে তুমি 8টাই পারো, তখন তুমি বুঝবা তোমার প্রিপারেশন ঠিক জায়গায় আছে। আর যদি 8টার মধ্যে কোনো সুরত বাছাবাছি করে 6টা পারতেছো, তার মধ্যে 5 আনসার করতেছো, 7টা পারতেছো, একটা পারতেছোই না, তাহলে তোমার প্রিপারেশন এখনো বাকি আছে। বুঝতে পারছো? তো প্রিপারেশনটা অনেক লম্বা, অনেক অনেক হার্ডওয়ার্কের ব্যাপার আছে এখানে। এমনি এমনি কিন্তু মাগনা কিন্তু 95% ফেল করে না। ওখানে ওভাবে ট্র্যাক করা হয় দেখি, ওভাবে ফিল্টার করা হয় দেখি ফেল করে বসে থাকে। আর আমাদের বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে অংশগ্রহণমূলক পরীক্ষা, আর ওটা ছিল হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। তুমি অংশগ্রহণ করলেই তোমাকে পাস দিয়ে দেওয়া হবে, এটা শিওর। অংশগ্রহণ করলেই, ফেল কয়জন করে? তোমার আশপাশে খুব একটা বেশি তোমরা ফেল দেখো না, আসলে ফেল করেই না, পরীক্ষা না দিলে ফেল করে, আদারওয়াইজ ফেল করে না। সো এটা হচ্ছে অংশগ্রহণমূলক পরীক্ষা। এখানে কারো ঠেকানাই তোমাকে আটকানোর, সবারই মোটামুটি তোমার বোর্ডের একটা মান ধরে রাখার জন্য একটা গ্রেস মার্কসও দিয়ে দেওয়া হয়, যেটা এখন আস্তে আস্তে কমাই ফেলতেছে। স্টিল এইটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে তুমি যার আগে যত আগে যেতে পারো তত ভালো, ঠিক আছে? তো এখানে প্রতিযোগিতা হইলেও পাসই তো করে না, কারণ কি ওইভাবে পড়ে নাই আসলে। এমন যদি হয়তো জানা ঠিক আছে 80% পাস করছে, তার মধ্যে আসন পাইছে হচ্ছে এর মধ্যে থেকে 2000 জন, তাহলে ঠিক ছিল। কিন্তু এরা তো 95% ফেইল। 1 লাখ যে পরীক্ষা দেয়, 1 লাখ 1.5 লাখ যে পরীক্ষা দেয়, তার মধ্যে 95% ফেইল। বুঝছো? এই হচ্ছে অবস্থা। তো পড়াশোনাটা একটু ভালো মতো করা লাগবে। যদি তোমার দেশে থাকার প্ল্যান থাকে, যদি তোমার মনে হয় যে আমি পড়াশোনা করবো, দেন আমি ভর্তি পরীক্ষায় ভালো করতে চাই, আমি দেশে থাকতে চাই, সিলেটে থাকতে চাই, ঢাকা থাকতে চাই, সেক্ষেত্রে তোমার এডমিশনের জন্যই প্রিপারেশন নেওয়া লাগবে। যদি তুমি একাডেমিকের জন্য ভালো মতো প্রিপারেশন নাও, সেটা অটোমেটিক তোমাকে এডমিশনের জন্য তৈরি করে ফেলবে। কোন প্রিপারেশনটা? এই যে 5, 3, 8, 8টার প্রিপারেশন তুমি নিবা। তুমি যদি খালি কোনো স্রোত পাঁচটার ব্যবস্থা করো, তাহলে তুমি এখন 1 বছর না পড়লেও চলবে, তুমি ব্যবস্থা করে ফেলতে পারবা কোনো মতো, ঠিক আছে? আর এখন থেকে যদি না পড়ো, এডমিশনে গিয়া ওই ধরাটা খাবা, তখন আসলে কম সময় এডমিশনটা আসলে কম সময় হজম হয় না, ওটা পারবা না, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে রেগুলারিটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি লাইফে। অনেকে তোমাদেরকে অনেক ভয় দেখাইছে অনেক ক্ষেত্রেই যে এইচএসসি সিলেবাস এসএসসির তুলনায় বিশাল বড়। এটা সত্য কথা। আসলে এসএসসির বই মনে করো এইটুকু, এসএসসি সবগুলা বই মিলে যা হবে তুমি দেখবে একলা অর্গানিক কেমিস্ট্রি, একলা দেখবা কেমিস্ট্রি পুরোটাই এক পেপারই তার সমান হয়ে গেছে পড়ার পরিমাণের দিক থেকে আর কি। এসএসসিতে বইটা তেমন আসলে কিছু নাই বলতে গেলেই চলে। সো সেই তুলনায় পড়া অনেক বেশি, কিন্তু তুমি যদি পড়াশোনার উপরে থাকো তাহলে তোমার জন্য যথেষ্ট সময় আছে। এখন এখানে একটা কথা আছে, সময় তো 2 বছরও তোমরা পাবা না, কলেজ লাইফ তোমাদের 2 বছর থাকবে না। দেখবে ফার্স্ট ইয়ারটা অনেক লম্বা যাবে, কিন্তু সেকেন্ড ইয়ার আস্তে আস্তে দেখবা ঠাস করে ইয়ার চেঞ্জ চলে আসছে, তারপরে দেখবা প্রি টেস্ট চলে আসছে, তারপরে দেখবা টেস্ট চলে আসছে, হঠাৎ করে দেখবা তোমরা নেক্সট এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ, তোমরা আবার আন্দোলন করবা 26 কেন স্বর্গে আমরা কেন মর্গে, এরকম আন্দোলন তোমরাও শুরু করবা। ওকে, এখন সময় তোমাদের হাতে আমি ধরলাম মনে করো আছে 15 মাস, জাস্ট ম্যাক্সিমাম আমি তোমাদেরকে 15 মাস সময়ই ধরলাম। এখন 15 মাস সময়ের মধ্যে সাবজেক্ট কী কী আছে তোমাদের এইচএসসি সিলেবাসে? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, আইসিটি আছে, এরপরে কি বাংলা আছে, এরপর ইংলিশ আছে। সাবজেক্ট টোটাল কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা সাবজেক্ট, বাট এর মধ্যে আবার পেপার আছে। ফিজিক্সে আছে 2টা পেপার, কেমিস্ট্রিতে 2টা পেপার, ম্যাথে 2টা পেপার, বায়োলজিতে 2টা পেপার, বাংলায় 2টা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তাই না? ইংলিশ 2টা পেপার আছে, হ্যাঁ 10, 11, 12 আর 13। তাহলে আইসিটি একটা, একলা খালি আইসিটিতে কিছু নাই, বাকি সবারই তো 2টা করে পেপার, তাই না? সো 4 দুগুণে 8, 8 4 12 আর 1 13, টোটাল বই হচ্ছে তোমার 13টা। বই বাসায় থাকবে 13টা, জাস্ট তুমি যদি টেক্সট বইটাই কিনো 13টা বই তোমার বাসায় থাকবে, সাথে তো তুমি আরও বই কিনবাই সামনে, ঠিক আছে? এখন 13টা বই আসলেই ভয়ের ব্যাপার, কিন্তু এখন তোমার বুঝতে হবে তোমার টার্গেট কোন ভার্সিটি, তোমার টার্গেট কোন সাবজেক্ট, সেটার উপর ভিত্তি করে তোমার পড়াশোনাটাকে তোমার নিজের মতো করে গুছাই নিতে হবে। তোমার মেন সাবজেক্ট হচ্ছে এই 4টা। আমি শিওর তোমাদের ম্যাক্সিমামের টার্গেটই হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল। ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল, তুমি হয় কম্পিউটার সায়েন্সে পড়তে চাও, ট্রিপলিতে পড়তে চাও, মেকানিক্যালে, সিভিলে, এইরকম সাবজেক্টে পড়তে চাও, অথবা তোমার টার্গেট হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্টে পড়া, জেনেটিক্সে পড়া, ফার্মেসিতে পড়া, মাইক্রোবায়োলজিতে পড়া, এই ধরনের সাবজেক্ট তোমার ইন্টারেস্ট, অথবা তোমার ইন্টারেস্ট হচ্ছে ওইদিকে তুমি পড়তে চাও মেডিকেল। ওইদিকে একটাই আছে মেডিকেল বলে মেডিকেলে আর তো কিছু নাই, মেডিকেলের মধ্যে তো আবার ডিপার্টমেন্ট আলাদাভাবে বলার সুযোগ নেই। সো এই হচ্ছে তোমার টার্গেট, আমি যদি ভুল না বলে থাকি। কেউ যদি এমন থাকো যে এর বাইরে আসো কেউ এরকম, আসো কেউ এর বাইরে, ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে আসো কেউ, মেডিকেলের বাইরে কেউ আসো, টার্গেট
পিওর সাবজেক্ট অনেকে পড়তে চায়, অনেকের ফিজিক্সে টার্গেট থাকে, অনেকে ম্যাথে টার্গেট থাকে। যাই পড়ো, তোমার ভর্তি পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম এগুলো দিয়েই হবে। ম্যাক্সিমাম যেগুলোতে তোমাদের টার্গেট, আমার যেটা আইডিয়া, তোমাদের টার্গেট অনুযায়ী তোমাদের এগুলাই লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। যদি তুমি মেডিকেল বেসড সাবজেক্টে পড়তে চাও, তোমার যদি ইচ্ছা থাকে তুমি মেডিকেলে পড়বা, অথবা মাইক্রোবায়োলজিতে পড়বা, অথবা সাস্টে জেনেটিক্সে পড়বা, যেটাই তোমার টার্গেট থাকুক, বায়োলজি তোমার লাগবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো মাস্ট, এগুলোতে তোমার লাগবেই। ডিউতে হচ্ছে তোমার হিসাবটা ডিফারেন্ট। তোমার তো মেইন সাবজেক্ট আর অপশনাল সাবজেক্ট থাকে না, ডিউতে আর কি অপশনাল না দাগাইলেও চলে। এখন তোমার যদি ইন্টারে তুমি অপশনাল নাও ম্যাথ, তুমি যদি ম্যাথ না দাগাও ডিউতে কোনো সমস্যা নাই, তুমি দাগা, তাহলে ম্যাথ যদি অপশনাল হয়, বায়োলজি হচ্ছে তোমার মেইন, বায়োলজি তোমার দাগাইতেই হবে। ডিউতে সিস্টেম হচ্ছে এটা, তোমার মেইন সাবজেক্ট তুমি দাগাইতেই হবে। তারপরে তোমার অপশনাল যেটা আছে, তুমি দাগাইলে দাগাও, অথবা না দাগাইলে ইংলিশ অথবা বাংলা থেকে যেভাবে দাগাও। কাহিনী হচ্ছে তুমি যদি ম্যাথ না দাগাও, তাহলে তুমি কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ট্রিপলি, এইরকম যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা না। ম্যাথ তো পাবাই না, এই টাইপের সাবজেক্ট পাবা না যদি তুমি ইংলিশ ম্যাথ না দাগাও। আর তুমি যদি বায়োলজি না দাগাও, ধরো তোমার মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ, বায়োলজি হচ্ছে অপশনাল, তখন তোমার বায়োলজি না দাগাইলেও চলবে, পরীক্ষা বাতিল হবে না। কিন্তু বায়োলজি তুমি যদি না দাগাও, তুমি ওই যে মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা না। বুঝছো কি না? আর তোমার যদি ইচ্ছা হয় যে তুমি সবই কাভারে রাখতে চাও, তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাবা। তাহলে তোমার মেইন টার্গেট হচ্ছে পড়াশোনার মধ্যে এগুলো। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এখন আসো, এই যে বললাম 15 মাস সময় আছে, তোমার সব সাবজেক্ট তো সমান গুরুত্বের না, এটা তোমরা অবশ্যই বুঝতেছো। সব সাবজেক্ট সমান গুরুত্বের না, ইভেন দো ইয়োর টিচার ইজ টেলিং এই সাবজেক্ট ছাড়া তোমার জীবন অন্ধকার, আরও অন্ধকার। সামনে আইএলস আছে, বাইরে যেতে হবে, লন্ডন যেতে হবে, আরও তো সিলেটে এসে অন্ধকার হয়ে যাবে জীবন। সো ইন্টারের পার্সপেক্টিভে যদি বলি, ভর্তি পরীক্ষার পার্সপেক্টিভে যদি বলি, তোমাদের পছন্দের সাবজেক্টের পার্সপেক্টিভে যদি বলি, দিস আর নট দ্যাট ইম্পর্টেন্ট। তুমি যদি ইনফ্যাক্ট কম্পিউটার সায়েন্সেও পড়তে চাও, কম্পিউটার সায়েন্সে যে সাবজেক্টগুলো, যে কোর্স, যে মানে তোমার আইসিটি বই যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টার 1 আসলে সিএসসি তো ওইভাবে পড়ে না। চ্যাপ্টার 1 তো জাস্ট পরিচিতিমূলক, বিশ্বজগত, এই যে জাস্ট বাংলা কথাবার্তা, সাহিত্য টাইপের কথাবার্তা। তারপর থেকে চ্যাপ্টার 2 ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, এটা দুইটা আলাদা কোর্স আমাদের সিএসসিতে। ডাটা কমিউনিকেশনের উপর একটা আলাদা কোর্স, নেটওয়ার্কিংয়ের উপর আলাদা একটা কোর্স, 6 মাসের কোর্স, থিওরি ল্যাব সহ। এখানে আমাদের সিএসসিতে এই চ্যাপ্টার 2-তে সিএসসিতে কোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে ল্যাব, টোটাল 6 মাসের কোর্স। চ্যাপ্টার 3 আইসিটিতে, চ্যাপ্টার 3 হচ্ছে কোনটা, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। এটা আমাদের একটা 6 মাসের পর একটা কোর্স, থিওরি প্লাস ল্যাবের একটা কোর্স, পুরো 6 মাসের কোর্স একটা। এরপরে কোনটা, এরপরে চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন এন্ড এস্টিমেট। ওটা আসলে আমাদেরকে কোর্স হিসেবে পড়ায় না, কারণ ওটাকে কেউ কোর্স হিসেবে গুনেও না। ওটা হচ্ছে জাস্ট তুমি বিভিন্ন সময় প্রজেক্ট করবা, সেই প্রজেক্ট করার জন্য তোমার ওয়েব ডিজাইনের যা যা লাগে তুমি শিখে ফেলবা। ওটা জাস্ট যে সবাই নিজের মতো করে শিখে নেয়, ওটা দরকার পড়ে না। 5 নম্বর চ্যাপ্টারে কি আছে, প্রোগ্রামিং ভাষা, সি প্রোগ্রামিং। তো সেই চ্যাপ্টারটা আবার আলাদা আমাদের শুরুর একদম কম্পিউটার। আমি যদি সাস্টের কথা বলি, কিছু ভার্সিটিতে 1 সেমিস্টার পরে পড়ায়, সাস্টে আগে পড়ায় ফেলে। বুয়েটেও প্রথম সেমিস্টারে পড়ায় দেয়, সাস্টেও প্রথম সেমিস্টারে পড়ায় দেয় কম্পিউটার সায়েন্সের এই যে সি প্রোগ্রামিংয়ের পার্টটা। এখানেও থিওরি ল্যাব আছে, এটাও 6 মাসের কোর্স। তারপর হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজ হচ্ছে আমাদের সেই 3rd ইয়ারের কোর্স। 3rd ইয়ারে গিয়ে ডাটাবেজটা পড়াবে চ্যাপ্টার 6। এটা পড়াই হচ্ছে এই যে এটা কাল কথা, এটা না, এটা পড়ায় 3rd ইয়ার, এটা হচ্ছে 3rd ইয়ারের কোর্স। এরপরে এটা কোনটা বললাম, নাম্বার সিস্টেম, এটাও 2nd ইয়ারের কোর্স, 2-1 অথবা 2 যদি পড়ায়, এটা 2nd ইয়ারে পড়ায়। এটা হচ্ছে 1st ইয়ারে পড়ায়, একদম শুরুর সেমিস্টারে পড়ায়। এটা পড়ায় একদম 3rd সেমিস্টারে, 3rd ইয়ারে পড়ায়। সো বুঝতেছো, আইসিটি বইয়ের মধ্যে তোমাদের যা যা আছে তা মূলত কম্পিউটার সায়েন্সের এক একটা কোর্স। কম্পিউটার সায়েন্স অনেকগুলো কোর্স, তার মধ্যে কিছু হচ্ছে এগুলা। ঠিক আছে, সো এখন তুমি যদি মনে করো যে আমি তো কম্পিউটার সায়েন্সে পড়তে চাই, আমি তো পড়তে চাই কম্পিউটার সায়েন্সে, আমি তাহলে আইসিটিটা ভালো করে মন দিয়ে পড়ি, লাভ নাই। কারণ তোমার কোনো পছন্দের ভার্সিটিতে তোমার টার্গেটে যেগুলো আছে সেগুলোর কোনোটাতেই ভর্তি পরীক্ষায় আইসিটি বলতে কোনো সাবজেক্টই নেই। তো তুমি যেটা করতে চাচ্ছ সামনে গিয়ে, সিএসসি পড়তে চাচ্ছ, সিএসসিতে যেগুলো পড়ায় সেগুলা তোমার লাগবে সামনে দেখে তুমি এইটাতে বেশি সময় দেওয়া শুরু করছো, আর ওইদিকে এইদিকে কোনো খবর নেই তোমার, তুমি তো ভর্তি পরীক্ষায় চান্সই পাবা না। সিএসসি পাওয়া তো দূরের ব্যাপার, কারণ সিএসসি পাইতে হলে তোমার সবগুলো ভার্সিটিতে উপরের দিকে থাকতে হয়। উপরের দিকে না থাকলে তুমি কোনো ভার্সিটিতেই লিটারেলি সিএসসি পাবা না। তুমি যে ভার্সিটিতে যাও, তুমি যদি মিডল ক্লাস রেজাল্ট করো, কোনো ভার্সিটিতে তুমি সিএসসি পাবা না। তুমি বুয়েটে যাও, মাঝখানে আসো, সিএসসি পাবা না। ডিউতে যাও, মাঝখানে আসো, সিএসসি পাবা না। সাস্টে আসো, মাঝখানে আসো, সিএসসি। সাস্টে তো আরও বেশি টানে। সাস্টে তোমার ভালো করলেও মনে মনে আশা করে সিএসসি পেয়ে যাবে, সেও সিএসসি পাচ্ছে না, মানে 300-র বাইরে গেছে, তার সিএসসি আসেনি, এরকম অবস্থা। সাস্টে এক্সট্রিমলি খুব দ্রুত টানে সিএসসি। সো যেটা বলতে চাচ্ছিলাম, তুমি যদি এই হিসাবে চিন্তা করে মানে আইসিটি পড়া শুরু করো যে আমার সামনে লাগবে, সেটা একটা ভুল অ্যাপ্রোচ। কারণ তোমার এখানে কিছুই লাগবে না, তোমার লাগবে হচ্ছে এইগুলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি।
ক্ষেত্র বিশেষে বায়োলজি বদলে ইংলিশে দাগাবা আর কি বলছি বুঝতে পারছো কি না? সেই জন্য যেটা বলবো সেটা হচ্ছে এই সাবজেক্টগুলোতে তুমি মোস্ট প্রায়োরিটি দিবা, কারণ এগুলো দিয়ে তোমাকে অ্যাডমিশন টেস্টে ফাইট করা লাগবে। এখানে তোমাকে ম্যাক্সিমাম নলেজ রাখতে হবে যাতে করে অ্যাডমিশনের প্রশ্ন যেভাবেই আসুক আনসার করতে পারো। আইসিটিতে তোমার কি লাগবে? জাস্ট এ প্লাস, কারণ আইসিটিতে যদি এ প্লাস মিস হয় তোমার কিন্তু মেইন পরীক্ষার এ প্লাসটা চলে গেল। ধরো গোল্ডেন এ প্লাসের কথা আমি বাদ দিলাম, জাস্ট বলো আইসিটিতে যদি তুমি 3.5 পাও কি হবে? তোমার ওভারঅল জিপিএতে সমস্যা হয়ে যাবে না? তো সেটা যাতে না হয় সেটার জন্য যা লাগে তা আমরা করে ফেলবো। আইসিটি আমরা যতটুকু দরকার এইচএসসিতে এ প্লাস পাইতে 80-90 কোনো মধ্যে পেয়ে গেলে তো হয়েছে, খুব বুঝে পড়ার দরকার পড়বে না, যেটুকু যেভাবে পড়ে গেলে আমরা এ প্লাস পেয়ে যাবো আমাদের সেটুকুতেই সন্তুষ্টি। বাংলাতে এ প্লাস পাইলেই হয়েছে, এখন তুমি যেখান থেকেই করো, শর্ট কোর্স করো, বড় কোর্স করো, বাংলাতে আমার এ প্লাস পাওয়াটাই উদ্দেশ্য। ইংলিশে এ প্লাস আসলে বলা উচিত না, কারণ ইংলিশ তুমি দাগাবা হয়তো ভর্তি পরীক্ষা। সো ইংলিশকে কিন্তু তুমি অবশ্যই রাখবা সাথে, কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাতে ইংলিশটা লাগবে, বাংলা তো লাগতেছে না। বুঝতে পারছো কি বলছো? ইংলিশটা আসলে এ প্লাসের ঊর্ধ্বে থাকবে, ইংলিশটা তোমার স্কিল হিসেবে লাগবে। তো দেখো তোমার ফিজিক্সের স্কিল দরকার, কারণ তোমাকে ভর্তি পরীক্ষায় ফেল করা হবে এটা দিয়ে, অথবা কেমিস্ট্রি দিয়ে, অথবা ম্যাথ দিয়ে, অথবা বায়োলজি দিয়ে, অথবা ইংলিশ দিয়ে। তো তোমার মেইন যে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাথে ইংলিশ, এগুলো তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এগুলা কোনোটাই ভর্তি পরীক্ষার আগে শুরু করলাম আর ভালো করে ফেলে ব্যাপারটা এরকম না। তুমি এখন যদি ইংলিশ ভালো মতো না পড়ো, ভর্তি পরীক্ষার সময় ইংলিশ খুব ভালো মতো করে তুমি পুষাইতে পারবা না। যদি প্রশ্ন একটু বেশি কঠিন হয় সেক্ষেত্রে পারবা না, আর যদি প্রশ্ন নর্মাল এমন হয় যে আমরা ডে টু ডে লাইফে যে ইংলিশ পারি সেটা দিয়েই হয়ে যাচ্ছে, তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু বায়োলজি তো আর ডে টু ডে লাইফ দিয়ে হবে, বায়োলজি তোমার আসলেই পড়তে হবে, বুঝছো কি না? তো তোমরা এটা মাথায় রাখবা, তোমাদের পড়ার সময় অ্যাপ্রোচটা ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, তুমি অবশ্যই এগুলোতে সময় দিবা, বাট অ্যাপ্রোচটা থাকবে এটাতে আমার দরকার কি শুধুমাত্র এ প্লাস। আর এখানে অ্যাপ্রোচ কী থাকবে? এটাতে আমার টার্গেট থাকবে আমি যাতে এটা বুঝি ভালো মতো, কারণ ভর্তি পরীক্ষায় আমার এটা লাগবে, এটাতে আমার একটু এক্সট্রা এফোর্ট লাগবে, এখানে আমার একটু এক্সট্রা ডেপথ লাগবে, যেটা আমার আইসিটিতে দরকার পড়বে না। এগুলোতে আমি চালাই নিতে পারলেই হয়েছে, এ প্লাস পাইয়ে গেলেই হয়েছে। আর এগুলোতে আমার এ প্লাস পাইলে হবে না। ওই যে বলছিলাম আমি 8টার মধ্যে 5টা পারি, 3টাতে পারতামই না, ওই 3টা যাতে আমি পারি এই ব্যবস্থা আমার এখানে করা লাগবে, এগুলাতে না। ইংলিশটা লাগবে, ইংলিশটা আমি এখানে রাখলাম। ইংলিশটা কিন্তু প্রায়োরিটির সাবজেক্ট, এটা আসলে বাদ দেওয়া উচিত, ইংলিশ অবশ্যই দরকারি জিনিস। কি বলছি বুঝতে পারছো কি না? ক্লিয়ার তো কথাবার্তা? আচ্ছা, সো এই যে বললাম একটু এক্সট্রা অ্যাপ্রোচ দিবা, একটু এক্সট্রা এফোর্ট দিবা। এক্সট্রা এফোর্ট মানে কি? এক্সট্রা এফোর্ট মানে এটা না যে তুমি এখন আমি এইভাবে বললাম যে আমি ফিজিক্স পড়বো 5 ঘন্টা আর আইসিটি পড়বো 1 ঘন্টা, ব্যাপারটা আসলে সময় দিয়ে না, ব্যাপারটা হচ্ছে তোমার এফোর্টের উপর। তুমি যখন ফিজিক্সের কিছু সলভ করবা তখন সেটাতে তোমার মাথায় থাকবে এটা আমার নিজে করতে পারতে হবে। এটা সব জায়গায় থাকলে আসলে ভালো। যেমন ধরো তোমাকে আমি একটা প্রবলেম বুঝালাম, একটা টপিক বুঝালাম, তারপর তোমাকে আমি একটা প্রবলেম দিলাম, বললাম যে এটা সলভ করো, এটা তুমি নিজে সলভ করার চেষ্টা করবা। বাসায় গিয়ে তুমি একটা টপিক পড়ার পরে এক্সারসাইজ যে আছে সেটা তুমি নিজে সলভ করা ট্রাই করবা। কারণ তুমি যখন এখনও তোমরা এসএসসিতে পাশ করো নাই, বাট আশা করি তোমরা সবাই এসএসসি পাশ করবা এবং ইনশাল্লাহ এ প্লাসই পাবা, তাতে কোনো সন্দেহ আসলে আমার নাই। আমি কখনো এ প্লাস পাই নাই এরকম স্টুডেন্ট দেখি নেই আসলে। আমার ক্লাসে যারা আসে মোটামুটি এ প্লাস পেয়ে যায়। অ্যাক্সিডেন্টালি যদি কেউ মিস করে সেটা ভিন্ন ব্যাপার, না নর্মালি এ প্লাস সবাই পেয়ে যায় কোনো না কোনোভাবে। যাই হোক, খেয়াল করবে একটু, এখন তোমাদের যে মাথা সেই মাথা আর এই যে 15 মাস পরের মাথা, এটা যাতে এক্স্যাক্টলি সেম না থাকে। এই মাথা এক্স্যাক্টলি কখন সেম থাকবে? এই মাথা আর এই মাথা কখন সেম থাকবে? যখন তুমি গাধার মতো পড়বা, বাট গাধার মতো পড়বা। ওই যে এ প্লাস তো পেয়ে যাচ্ছে সবাই, তুমি তাদের মতোই হবা। এখন তুমি যেভাবে পড়তেছো 9-10-এ তুমি কীভাবে পড়ছো আমি জানি না, বাট যদি তুমি আমি যেভাবে বলতেছি বা অ্যাডমিশনে ভালো করার জন্য যেভাবে পড়তে হয় সেভাবে না পড়ো, তাই তোমার এখনকার ব্রেইন আর তখনকার ব্রেইন এক্স্যাক্টলি সেম থাকবে, এবং তুমি তখন অবাক হবা তোমার কিছু ফ্রেন্ডকে দেখে যে এরা এত জলদি কেমনে সলভ করতেছে, আমি তো পারি না। তোমার বিশ্বাস করতে কষ্ট হবে যে এরা নিশ্চয়ই প্রশ্ন দেখে আসছে আগে থেকে। তখন তোমার মাথায় এটা আসবে, কারণ মানুষ সবসময় নিজেকে মুক্ত করে ফেলতে চায়। কোনো একটা কিছু হইলে সে আরেকজনকে দোষ দিয়ে দেয়। এটা তোমার দোষ না, এটা তোমার ব্রেইনেরও দোষ। ব্রেইন সবসময় এসকেপ খুঁজে, ইজি এসকেপ, যে আমি বলে দিই যা এ তো মুখস্থ করে আসছে, এ মনে হয় প্রশ্ন কমন ফেলাই দিছে, এই জন্য পারতেছে, ও তো পারতো না, বা আসলেই সে দ্রুত করতে পারছে। দ্রুত কেমনে করছে বলো তো? সে সারা বছর প্র্যাকটিস যে করছে, নিজে নিজে সলভ করছে। সো তুমি যখন নিজে নিজে সলভ করবা, নিজে ট্রাই করার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, নিজে ট্রাই করা। তুমি যদি একটা চ্যাপ্টারের যে কোনো চ্যাপ্টার হোক সেটার 80% প্রবলেম এক্সারসাইজ থেকে নিজে সলভ না করতে পারো, তার মানে তোমার ওই চ্যাপ্টারটা ভালো মতো পড়া হয় নাই।
এবং যতক্ষণ পর্যন্ত না তুমি 80% সলভ করতে পারতেছো নিজে থেকে, ততক্ষণ পর্যন্ত তোমার ওই চ্যাপ্টার শেষ হয় নাই। তুমি ধরে রাখবা আমার এটা সলভ করা লাগবে নিজে থেকে। এখন যেটা সমস্যা হয়েছে অনেকগুলো বইতে, সেটা হচ্ছে বইগুলোতে এখন যেটা করে, এখানে কিছু ইস্যু আছে, ব্যবসায়িক ইস্যু আছে কিছু, যেটা করলে ব্যবসা চলে ভালো কিন্তু স্টুডেন্টদের ক্ষতি হয়। তার মধ্যে একটা হচ্ছে টাইপ ওয়াইজ প্রবলেম ভাগ করে দেয়া। এটা লং রানে গিয়ে তোমাকে ক্ষতি করবে, কারণ ভর্তি পরীক্ষায় তো তোমাকে বলে দিবে না, অথবা ইনফ্যাক্ট তোমার এইচএসসি পরীক্ষাতে তো তোমাকে বলে দিবে না যে এই প্রশ্নটা তোমাকে আমি নিউটন অ্যান্ড মেকানিক্স থেকে দিলাম, এই প্রশ্ন আসছে তোমার গতির অংশ থেকে, এই অংশ আসছে তোমার তরঙ্গ থেকে, এইসব তো বলে দিবে না। তোমাকে প্রশ্ন দেখি, এবং এগুলো তো সাফল করা থাকে না, আগে পিছিয়ে করা থাকে, তো তখন তোমাকে কে বুঝাবে যে এটা হচ্ছে এই টাইপের প্রশ্ন? তোমার নিজের বুঝতে হবে। তো তোমাকে যে এখন টাইপ ওয়াইজ একটা জায়গা পর্যন্ত ঠিক আছে, যখন ধরো তোমার প্রিপারেশন কমপ্লিট, এখন তুমি পরীক্ষার আগে প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষার আগের রিভিশন, তখন টাইপ ওয়াইজ পড়ো, ঠিক আছে, তখন একটু গোছানো দরকার। বাট তুমি যদি শুরু থেকে এইভাবে শুরু করো, তুমি কিন্তু ওই ফার্মের মুরগির মতো থাকবা, টাইপ বলে দিছে তাই পারতেছি। কারণ দেখো, তোমার যদি টাইপ না বলা হয়, তুমি কিন্তু অনেক বড় জায়গা থেকে চিন্তা করে করে বের করতেছো যেটা কই থেকে আসছে। তোমাকে যদি টাইপ বলে দিই এটা হচ্ছে F = m এর ম্যাথ, তুমি তো আগেই জানো F = m এর ম্যাথ, তাই তুমি মাথা খাটাইলা কই? F = m তো সবাই পারে। তুমি একটা প্রশ্নের বাংলা পড়ছো, উদ্দীপক পড়ছো, অথবা স্টেটমেন্ট পড়ছো, পড়ার পরে বুঝতে পারছো ইট শুড বি ডান উইথ F = m, সেই স্টুডেন্টের যে মাথা, আর যারা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হিন্ট নিচে দিয়ে দিলাম F = m, সেই স্টুডেন্টের মাথা কি সেম হবে না? কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টরা লং টার্ম মানে শর্ট টার্ম রিওয়ার্ড চায়, শর্ট টার্মে চাই আমার কিছু হয়ে যাক, সে চায় সে একদিনে বসে সব পুরো চ্যাপ্টার সব শেষ করে ফেলতে। সে কী করে, 100টার মধ্যে নিচে পাশে 30টা, বাকি মনে করো 60টাই সে সমাধান বই দেখে দেখে করে ফেলবে যে আমি খুশি, আমার সব শেষ, বন্ধুদেরকে বলবে যে আমার সিলেবাস কমপ্লিট, অথবা নিজেকেই বলবে আমার কমপ্লিট, আমি বাকিদের থেকে আগে আসি। বাট এই যে তুমি আগায় গেলা 60টা দেখে দেখে কইরা, তো মাথা আগাইছে? মাথা তো আগাই নেই। সো এই যে পিছায় গেল মাথাটা, এই মাথা দিয়ে তুমি যদি আবার যাও 15 মাস পরে, ওই সেম পিছানো মাথা থাকবা। পরিশ্রম কিন্তু অনেক করছো, এমন না যে পরিশ্রম করো না, খাটনি কিন্তু ঠিকই খাটছো, মানে গাধার খাটনি কিন্তু খাটছো। গাধার খাটনি খাইটা লাভ হবে না, কারণ তুমি মানুষ ছিলা, তোমাকে মানুষ হিসেবে চেক করা হবে ভর্তি পরীক্ষায়। আচ্ছা, তো এই যে তোমাদের বললাম 60টা ম্যাথ নিজে করে ফেলার যে ব্যাপারটা, এখানে কিন্তু কষ্ট আছে, এটা মাথায় রাখো। সাকসেস মানে কিন্তু পেছনে কষ্ট থাকে। তুমি যদি একদিনই সলভ করে ফেলছো মানে তুমি কষ্ট করো নাই, তুমি আসলে 30টা নিজে করছো, আর 60টা নিজেকে ভুজুং দিয়ে বোঝানোর জন্য যে আমি করে ফেলছি, ওই যে সমাধান দেখে ফেলছো, বা 2-3টা হিন্টস দেখে ফেলছো, 2 লাইন দেখে ফেলছো, 8 লাইনের মধ্যে ভাবলো 2 লাইন দেখে আমার এমন কি ক্ষতি হলো। পরীক্ষায় তোমাকে কে 2টা লাইনই বলবে? পরীক্ষায় কেউ তোমাকে একটু শব্দ করতে দিবে না, 2 লাইন কে বলবে তোমার? তো 2 লাইন বলা মানে তোমাকে মাথায় ক্লিক দিয়ে দেয়া, ওই ক্লিকটা তোমার মাথায় আপনি আসার কথা ছিল। কি বুঝতে পারছো কিনা? সো এই যে তুমি 60টা ম্যাথ নিজে থেকে না করে বই থেকে করে ফেললা, বা সমাধান দেখে হিন্টস দেখে 5 লাইনের ম্যাথ 1 লাইন দেখে করে ফেললা, এটা তোমাকে আসলে কোনো প্রোগ্রেস দেয় নাই। দিন শেষে তোমার যেটা হয়েছে, তুমি কাইন্ড অফ ওই একটা গাধার মতো কাজ করে ফেললা। 30টা নিজে করছো, ভেরি গুড, বাট 40টা নিজে করছো, 60টা করো নাই, মানে 60টার ক্ষেত্রে তুমি এখন গাধা রয়ে গেছো, ব্রেইন এখনো তোমার প্রোগ্রেস করে না। কিন্তু তুমি যদি নিজে করতে চাও, হয়তো তোমার একদিনের জায়গায় 3 দিন লাগতো, হয়তো তোমার একদিন হয়ে যাইতো, এক বসায় হয়ে যেত, এটা ক্ষেত্রে হয়তো তোমার পুরা 3 দিন বা 4 দিন বা 5 দিন, পুরো সপ্তাহ মিলাই মনে করো তুমি টুকরা করে একটু করে সলভ করছো। সো এই পেনটাকে তোমার কাজে লাগবে, এই যে কষ্ট করে অর্জন করছো, এটা তোমার কাজে লাগবে, এটা তোমার মাথায় বসবে ভালো, তুমি পুরো জিনিসটা বুঝছো, তোমার মাথায় এখন অনেক স্ট্রং। কারণ যখনই মানুষজন চিন্তা করে, যখনই মানুষজন কিছু একটা সার্চ করে, তখনই তার নিউরনগুলোর মধ্যে কানেকশন বাড়ে। যত তুমি নিউরনের কানেকশন বাড়াবা, তত তোমার ব্রেইন স্ট্রং। এটা জিমের মতোই, কষ্ট দিবা, দেন ওটা থেকে তুমি আউটপুট পাবা। পরবর্তী তুমি জিম করবা, তুমি এক্সারসাইজ করবা, ওই এক্সারসাইজ করার মাসলটা যখন তুমি, অবশ্যই এটা মাসল অবশ্যই গ্রো করতে হয়, খাইতে হয়। তুমি তো ঘুমাচ্ছ, ঘুমানোর পরে কিন্তু ওগুলো আবার নতুন করে আবার রিচার্জ হয়, তখন এটা একটা নতুন কানেকশনওয়ালা রিচার্জ, সেটা তোমার পরবর্তীতে আরেকটা কঠিন ম্যাথ করতে অনেক বেশি সাহায্য করবে। বাট তুমি এই যে প্রত্যেকবার একটা জায়গায় একটা অবস্টাকল দেখো, কারো একজন হেল্প ধরে তুমি উঠে চলে যাও, তাহলে কিন্তু তোমার ওই অবস্টাকল পার করার এবিলিটিটা হইল না। এবং এটা একটা নেশার মতো, এডিকশনের মতো, যে স্টুডেন্টরা যখন একবার সমাধান বইয়ের মজা পেয়ে যায়, সে কিন্তু ওই মজা থেকে বেরোতে পারে, সে সারা জীবনই পুরো ইন্টার লাইফে সেইভাবে পার করবে। এখন নিজেকে খুশি করার জন্য সে বলবে না, আমি সমাধান বই দেখে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া বলে দিছে, ও ভাইয়া তো ঘুরে ফিরে অডিও গাইড বুকই হয়ে গেল। তোমার যদি ভাইয়া বলে দেয় যে তুমি বললা যে ভাই এটা কেমনে করবো, সে পুরো সলিউশন তোমাকে করে দিল যেটা এমনি করো, লাভ হইল কি? প্রবলেম সলভিংয়ের জার্নিটা একটা লম্বা জার্নি হওয়া উচিত। তুমি একটা প্রবলেম নিয়ে ভাববা, কনসেপ্ট কোনটা খুঁজবা, না বুঝে থাকলে আবার বইটা দেখবা,
দেন বোঝার চেষ্টা করবা যেটা কেমনে করতে হয়। লাগলে 1-2টা এক্সাম্পল প্রবলেম দেখো যেটা বইয়ে দেওয়া আছে, এক্সাম্পল দেখো, কোনো সমস্যা নেই, এক্সাম্পল তো লিমিটেড থাকে, এক্সাম্পল দেখো, আবার ওই টপিকটা পড়ো, তারপর আবারও এক্সারসাইজে আসো। এই যে তুমি ব্যাক অ্যান্ড ফোর্থ যাওয়া আসা করতেছো না, এই প্রত্যেকটা কাজ তোমার কাজে লাগবে ভর্তি পরীক্ষার সময় প্রবলেম সলভিং। কারণ প্রবলেম সলভিং এবিলিটি ইজ এ ডিফারেন্ট থিং দ্যাট ইজ বিল্ড বাই দ্য স্টুডেন্ট হিমসেলফ অর হারসেলফ। এটা আসলে তোমাকে কেউ শিখাতে পারবে না, তোমাকে কেউ মাইরে এটা বানাইতেও পারবে না। এটাকে ইন্টারেক্টলি তোমাকে এটাকে করবে যে তুই এটা নিজে কেউ দেখবে না তুমি নিজে করতেছো নাকি না নিজে করতেছো না, তুমি তো সলিউশন করে ফেলছো, পরীক্ষায় প্রশ্ন কমন বলে তো আনসার করে ফেলবেই। বাট এডমিশনে গিয়ে কিন্তু ওই নার্ভটা ধরে রাখার ব্যাপারটা কাদের জন্য টিকে থাকে নার্ভটা, যারা এই যে এইভাবে করে গেছে তারা কিন্তু নার্ভ ধরে রাখতে পারে, কারণ তুমি নিজে প্রবলেম সলভ করছো না। আর এই যে হেল্প নিয়ে করে ফেলা, হিন্ট নিয়ে করে ফেলা, এই ব্যাপারটা কিন্তু আসলে লং রানে তোমাকে দুর্বল করে ফেলছে। কারণ তুমি আসলে নিজে তুমি তো সমাধান দেখে আসছো, একটু কিছু হইলেই ভিডিও দেখে ফেলি, একটু কিছু হইলেই নোট দেখে ফেলি, এইসব করে আসছো না, সেক্ষেত্রে তোমার কিন্তু ওই ক্যাপাবিলিটিটা থাকবে না। আর সমাধানের নেশায় পড়ে গেলেই সমস্যা যেটা, সেটা হচ্ছে এই যে তোমার আসলে আর কখনোই তুমি ব্যাক করতে পারবে না, এটা একটা মজার জিনিস। আর আরেকটা মজার জিনিস হচ্ছে পড়া জলদি শেষ হয়ে যায়, একটা ইজি রিওয়ার্ড পাওয়া যায় যে আমি তো পড়াশোনা করতেছি রেগুলার। মানে কিছু স্টুডেন্ট এরকম থাকবে যারা দেখবে রেগুলার পড়াশোনা করতেছে ঠিকই, কিন্তু ভর্তি পরীক্ষায় কোনো খবর নেই তার। এমন না যে সে পরিশ্রম করে, সে সারা বছর পড়ছে, সে নিজেকে গুছাই রাখছিল যে আমি 5 ঘন্টা পড়বো ডেইলি, আমি 2 ঘন্টা, আমি 8 ঘন্টা ঘুমাবো, 5 ঘন্টা পড়বো। সে যেটা করছে ওই 5 ঘন্টার মধ্যে এইসব করে ফেলছে, তো তার কষ্ট কিন্তু বিফলে যাবে। তুমি যদি ওই ভাইয়াকে জিজ্ঞেস করে অথবা একটা সমাধান বই না ঘাটে নিজে সলভ করে ফেলতে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। এখন হয়তো তোমার 3 দিন লাগতেছে একটা প্রবলেম সলভ করতে গিয়ে, এখন একটা প্রবলেমের পিছিয়ে তোমার সারাদিন চলে যাচ্ছে। এই যে তুমি মাথাটা একটা গ্রো করলা এটা সলভ করতে গিয়ে, পরবর্তীতে এর থেকে কঠিন প্রবলেম তুমি দেখবা আরো সহজে করে ফেলতে পারতেছো। এবং এগুলো তুমি দেখবা 15 মাস পরে বা 6 মাস পরে, 1 বছর পরে তুমি টের পাবা যে তোমার ব্রেইন আসলে গ্রো করছে। এটা আসলে শর্ট টার্মে আজকে প্রবলেম সলভ করলাম, কালকে আমি বুদ্ধিমান হয়ে গেলাম, ব্যাপারটা এরকম, এটা লম্বা প্রসেস, এটা সময় লাগবে তোমার। তার মানে হচ্ছে এই কথাগুলো বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে আসলে কিছু করার নেই। এখানে এগুলো তোমাদেরকে প্রমাণ তো দেওয়া সম্ভব না যে আমি স্টুডেন্টদের ব্রেইনের সাথে আমি প্লাগ লাগাই রাখছিলাম, প্রমাণ আছে দেখো এই পরিশ্রম করছে, এরকম না। এগুলো হচ্ছে স্টেট ইনফরমেশন, যেগুলো আমরা নিজে স্টুডেন্ট হিসেবে গ্যাদার করছি, স্টুডেন্টদের দেয়া ইনফরমেশনে গ্যাদার করছি যে এইভাবে করলেই আসলে ভর্তি পরীক্ষায় বা যে কোনো জায়গায় প্রবলেম সলভিংয়ে তোমার ভালো করা পসিবল, আদারওয়াইজ এটা হয় না। এখন একজনের তুমি 7 ঘন্টা ম্যারাথন দেখে বলছো, 8 ঘন্টা ম্যারাথন দেখে বলছো পরীক্ষার আগে, ওটা তোমার ওই পরীক্ষার পর্যন্ত যদি প্রশ্ন কমন পড়ে, প্রশ্ন আমাদের বোর্ডের স্যারদের তো আসলে কোনো হিসাব নিকাশ নেই, তারাও ভাইয়ারা বলে প্রশ্ন কমন পড়বে, বোর্ডে আসলে কমন চলে আসে, তাই না? সে একবার যদি তারা পাস দেওয়ার নিয়ত করে বসে পরীক্ষার প্রশ্ন বানানোর সময় যে এইবার ভাইয়ারা যা বলবে তার উল্টা প্রশ্ন দিব, তাইলে কিন্তু শেষ, পুরা মার্কেট ধসে পড়বে। এখন গাইড বইয়ের ইন্ডাস্ট্রি বলো আর সাজেশন বইয়ের ইন্ডাস্ট্রি বলো, সব ধসে পড়বে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, এখন যে কথা বলতেছিলাম টাইপ ওয়াইজের যে ব্যাপারটা, এখন দেখবা অনেকগুলো বই, আমি যদি ম্যাথ বইয়ের কথা বলি, অসীম কুমার সাহা স্যারের বই, এটা ম্যাথ বই। সো এই বইয়ে আগে কয়েক বছর আগে প্রশ্নগুলো টাইপ ওয়াইজ দেওয়া থাকতো না, টাইপ ওয়াইজ দেওয়া থাকে, এখন কিন্তু টাইপ ওয়াইজ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইভাবে দেওয়া থাকে। কেন? কারণ স্টুডেন্টের সুবিধা, স্যারেরও সুবিধা, স্যার যখন পড়াবে তখন তো এই টাইপ থেকে 2টা করাবে, এই টাইপ থেকে 3টা করাবে। আর যদি র্যান্ডমলি দেওয়া থাকে তাহলে কী হবে? প্রবলেম সলভ করার সময় স্যারেরও কষ্ট, স্টুডেন্টেরও কষ্ট। তো কোনটাতে ও এটা তো অসীম কুমারের, হ্যাঁ এটাই তো বললাম, অসীম কুমার স্যারের কথাই তো বললাম, হ্যাঁ এটাই। সো দেয়া আছে না টাইপ ওয়াইজ, তো টাইপ ওয়াইজ দেওয়া থাকলে তোমার একটা অসুবিধা কি, সেটা হচ্ছে তোমার চিন্তা করতে হচ্ছে না। তুমি আসলে যখন প্রশ্ন দেখতেছো যে আমি এই প্রশ্ন তো মানে একটা টাইপ অনুযায়ী দেখতেছো, তো এই টাইপের এটা যেরকম আমি তো বাকিগুলো পারবোই, কিন্তু তোমাকে যদি র্যান্ডমলি দেই তুমি কী করবা? তখন তুমি দেখবা এই প্রশ্ন পড়ে দেখি তো কী বলছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এভাবে করা যায়, তোমার তখন নিজে ভাবতে হচ্ছে। টাইপ ওয়াইজ দেওয়া থাকলে কী হয়, নিজে ভাবতে হয় না। বুঝছো কি না কী বলছি? সো এটা একটা ইস্যু যেটা আসলে স্টুডেন্টদের নিজেদের বোঝা উচিত, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই তো টাইপ ওয়াইজই কিনবে। টাইপ ওয়াইজ ছাড়া বই আছে হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বইটা টাইপ ওয়াইজ ছাড়া আছে এখনও। আমি লাস্ট আমার কাছে যে বইটা আছে, যে এডিশনটা আছে, ওটাতে কোনো টাইপ দেয়া নেই। হায়ার ম্যাথ, হ্যাঁ হায়ার ম্যাথ, এসইউ আহমেদ স্যারের বই। এসইউ আহমেদ স্যারের বই আমাদের সময় আমরা খুব পড়তাম, এখনও বইটা খুব চলে। আর এখন সবথেকে বেশি চলে অসীম কুমার স্যার আর কেতাব স্যারের বইটা। তোমার যেটা ভালো লাগে তুমি কিনে ফেলতে পারো। এইচএসির জন্য আসলে খুব একটা বেশি ডিফারেন্স নাই। অ্যাডমিশনের জন্য যদি কথা বলি, হ্যাঁ কিছু অ্যাডভান্স ম্যাথে অ্যাডমিশন টেস্টে আসে, যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, রিটার্নের কথা বলি, সেক্ষেত্রে কেতাব স্যারের বইটা সবাই ফলো করে, তো সেক্ষেত্রে কেতাব রাখতে পারো। আর যদি এইচএসির কথা মাথায় থাকে, কেতাব ও অসীম ও এসইউ যে কোনোটাই তোমার জন্য চলবে, সমস্যা নেই। একটা ধরে সলভ করে ফেলো, 90% প্রবলেম সব বইয়েই সেম।
তুমি 90% আগে দায়িত্ব নাও, 90% আমি পারি। তুমি আগে বলো যে আমি অসীম স্যারের বইয়ের সবগুলা পারি। অনেক স্টুডেন্ট আছে নিজেকে খুশি করার জন্য অথবা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বলে আমি কেতাব করি, অথচ সে অসীম কুমার স্যারের বইয়ের যে কঠিন ম্যাথগুলো আছে সেগুলোও পারে না, সে অসীমেরটাও পারে না, সে কেতাবেরটাও পারে না। জাস্ট বলার জন্য বলে আমি কেতাব করি, জাস্ট একটা মানে ট্যাগ লাগাইলো যে কেতাব স্যার তোমরা ছোট, তোমরা হচ্ছে অসীম করো, তোমরা ওইসব করো, আমরা কেতাব করি। অথচ সে কেতাব তো দূরের কথা, সে অসীম কুমার স্যারের যে কঠিন প্রবলেমগুলো আছে যেগুলো কেতাবেও নাই সে ওগুলো পারে না। তার মানে আমার কথা হচ্ছে তুমি যে বইটাই পড়তেছো ওই বইয়ের 100% আগে সলভ করো, দেন গো ফর দ্য আদার বুক, এবং সেখানে গিয়ে দেখবা 90 to 95% প্রবলেম তোমার কমনই পড়বে। তার মানে কি ওই বই থেকে না নতুন করে তোমার 5% সলভ করা লাগবে, এটা তো এমন কঠিন কোনো কাজ না, তুমি জাস্ট আলাদা করে করতেই পারো। বাট একটা বই ভালো মতো শেষ করো পুরোটা, এটা গ্যারান্টি। তুমি যদি একটা বই ভালো মতো 100% শেষ করে ফেলতে পারো, তোমার অ্যাডমিশন টেস্টে তোমার আটকানোর কোনো জায়গা নেই। তুমি অ্যাডমিশন টেস্টের চান্স তো আমি বলবো যে চান্স তো কোনো ইস্যুই না তখন। এ প্লাস যেরকমভাবে আমি বলতেছি না যে এ প্লাস তোমার মিস হওয়ার চান্সই নাই, এ প্লাস তো মিস হয়ই না। তো তুমি যদি একটা সবগুলা বই থেকে মেইন বই যেটাই তুমি পড়তেছো সেটা 100% সলভ করে চলে যাও নিজে থেকে, অবশ্যই নিজে থেকে সলভ যদি করে যাও 100%, তোমার ভর্তি পরীক্ষায় চান্স তো পরের কথা, তোমার ভালো পজিশনও আসলে মিস যাবে না, ভালো পজিশনে তুমি পাবা। বুঝছো কি না? সো এই কথাগুলো মাথায় রাখবা। টাইপ ওয়াইজ ব্যাপারটা একটা সময় গিয়ে মানা যায়, যখন তোমার পরীক্ষা চলে আসছে তখন টাইপ ওয়াইজ পড়ো, সমস্যা না। আমি সবগুলো টাইপ কভার করছি কিনা দেখা দরকার তো। আমি এখন র্যান্ডমলি করতে গিয়ে প্রথম 10টা করলাম, পরের 15টা ছিল, ওই 15টার মধ্যে আরও 3টা টাইপ ছিল আমি দেখি নাই, তখন কিন্তু আমার টাইপের দরকার। পরীক্ষার প্রিপারেশন ইজ টোটালি ডিফারেন্ট গেম, বাট অ্যাডমিশনের প্রিপারেশন, অ্যাডমিশনের আগে যা আর অ্যাডমিশনের পুরা মানে এই পুরা বছর যায়, এটা কিন্তু আলাদা। অ্যাডমিশনের সময় গিয়ে তুমি অনেক টাইপ ওয়াইজ পড়বা, ঠিক আছে, বাট এখন যদি তুমি এগুলো করো তোমার ব্রেইন গ্রো করবে না। পরীক্ষার আগে আর পরীক্ষার অনেক আগে প্রিপারেশন কিন্তু ডিফারেন্ট। বুঝতে পারছো কি বলছি? এই ব্যাপারটা মাথায় রাখবে। এখন এই কথাগুলো তোমাকে বইয়ে বলা থাকবে না, এই কথাগুলো তোমাকে আসলে বিশ্বাস করানো যাবে না যদি তুমি বিশ্বাস না করতে চাও। এগুলো আসলে কোনো ধরো এগুলো তো কোনো ফিজিক্সের সূত্র না যে আমি বললাম তুমি বিশ্বাস করে ফেললা, বাট এগুলো ট্রু যে মানুষ যদি চিন্তা করে তার ব্রেইন গ্রো করে, এবং সেই গ্রোন ব্রেইন যে পারফরমেন্স তোমাকে দিতে পারবে সেই পারফরমেন্স তোমাকে এই 6 মাস আগের বা 7 মাস আগের ব্রেইনটা দিতে পারতো না। এটা তুমি 6 মাস সময় নষ্ট করার পরে এগুলোতে কি তোমার সময় নষ্ট হচ্ছে না? তোমার ফ্রেন্ডরা দেখবা কলেজে ঘুরতেছে, এমসি কলেজে গেলে ঘোরাঘুরির পরিমাণ বেড়ে যায়। সো সেটা সত্য কথা, এমসি কলেজে চান্স পাইলে ঘোরাঘুরির পরিমাণ স্টুডেন্টদের বেড়ে যায়। তো যেটা হয় যে তখন সে মনে করে যে আসলে আমার তো তখন এটা নিজের সাথে ধোঁকাবাজি আর কি, দেখে ফেললাম সলভ হয়ে গেল, নিজে খুশি, মনে শান্তি চলে আসলো যে আমি তো সেলফ শেষ করে ফেলছি চ্যাপ্টার। এই যে সে 3 দিন এখন ঘুরতেছে, সে আবার পড়াশোনাটা ঠিক রাখছে, এই যে পড়াশোনা ঠিক রেখে সব করো, পড়াশোনা ঠিক রাখছে সে ঘুরতেছে, বাস খাবে কখন? অ্যাডমিশনে। বাট এই যে একটা স্টুডেন্ট সে ঘোরাঘুরি না করে 3 দিন সময় নষ্ট করছে পড়াশোনার পিছনে নষ্ট করার সময় কাজে লাগে যদি তুমি সঠিক রাস্তায় খরচ করো। তুমি যদি এখন আমার গাধার মতো এই 60টা করছো, আরও 500টা প্রশ্ন ওই গাধার মতোই করা শুরু করো, তাহলে তুমি তো অবশ্যই গাধা, তুমি আরও প্যাথেটিক গাধা। তুমি এই তো তাও 100টা করছিল, 100টা করে ভাবছে শেষ হয়েছে আমার আর লাগবে না, এ সুখী গাধা। আর তুমি করছো 500টা গাধার মতো, তুমি আরও প্যাথেটিক গাধা। মানে তুমি ভুল রাস্তায় যত বেশি পরিশ্রম করবা তোমার রিগ্রেট তত বেশি বাড়বে। বুঝতে পারছো? বুঝছো? ক্লিয়ার তো? আচ্ছা, আর রেগুলার পরীক্ষা দিতে হবে, যেখানেই পরীক্ষা পাও সেখানে পরীক্ষা দিবা। পরীক্ষা না পাইলে কি করবা? বাসায় পরীক্ষা বানায় পরীক্ষা দিবা। কেমনে? ধরো তোমার ভেক্টর চ্যাপ্টার শেষ, ধরো তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, ম্যাথ স্যারের কাছে তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, মনে করো ম্যাট্রিক্স তোমার শেষ, তোমার বাসায় নিশ্চয়ই বই একটা না, তোমার বাসায় নিশ্চয়ই বই এসও আমাদের থাকবে, সময় মতো তুমি অসীমও কিনবা, তুমি কেতাবও কিনবা, কারণ তোমার সব দেখতে মন চাইবে। আমি যদিও বলি এক বই শেষ করো, তাও তুমি 3টা কিনবা, কিনে বলছো তো কাজে লাগাবো। এখন ম্যাট্রিক্স তুমি পড়ছো না, শেষ তো, এখন তুমি যেটা করবা, মনে করো অসীম শাহ স্যারের বইয়ে ম্যাট্রিক্সে এমসিকিউ আছে, মনে করো বললাম 80টা, 80 এমসিকিউ আছে। আচ্ছা এটা একটু চেঞ্জ করি, 100টা আছে মনে করো এমসিকিউ। ওকে, তুমি যেটা করবা প্রত্যেকটা এমসিকিউতে আপাতত এখন তো মাত্র শুরু করছো, তোমাদেরকে সময় আমি বেশি কমাচ্ছি না, প্রত্যেকটা এমসিকিউতে 40 সেকেন্ড করে সময় ধরবা। একটা সময় আসবে যখন আমি তোমাদেরকে এটা বলবো এটা তোমরা 35 সেকেন্ড করে ফেলো, একটা সময় আসবে যখন আমি তোমাদেরকে বলবো এটা তোমরা 30 সেকেন্ড করে ফেলো। বাট তুমি যদি 40 সেকেন্ডের সময়টাতে পার না করো, তোমাকে তো ওই সময় গিয়ে 30 সেকেন্ড বলে তুমি তো কষ্ট পাবাই। যখন বলি তখন থেকে শুরু করে দিবা আর কি।
40 সেকেন্ড সময় ধরবা, তাহলে 100টা প্রশ্ন 40 সেকেন্ড করে ধরলে প্রত্যেকটাতে কত কত সেকেন্ড লাগবে? 4000 সেকেন্ড। সেটাকে 60 দ্বারা ভাগ করে কত আসে? ক্যালকুলেটর আনতে বলছিলাম না, এই যে এখন কাজে লাগতেছে। 66.67 মিনিট। তার মানে তুমি 66 মিনিট সময় দিবা, 1 ঘন্টা 6 মিনিট। 1 ঘন্টা 6 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট ধরো। আচ্ছা এটাকে তুমি 65 মিনিটই বলে দাও, রাফলি 65 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট। তুমি অসীম কুমার সাহা স্যারের বইয়ের এমসিকিউগুলা, মানে এক্সারসাইজে থাকে এমসিকিউগুলা, 65 মিনিট একটা কাউন্টার চালাবা মোবাইলে, কাউন্টডাউন থাকে না, কাউন্টডাউন চালাবা, চালায় 65 মিনিটে ওই 100টা তুমি সলভ করার চেষ্টা করবা পরীক্ষার মতো করে। একদম কাউন্টার চালায় খাতা কলম নিয়ে বসবা, ক্যালকুলেটর নিয়ে বসবা, সলভ করবা। ডেফিনেটলি 65 মিনিট তোমার 100টা তো হবেই না, জানা কথা। প্রথম। আর তুমি যদি সব তোমাদেরকে যদি সময় বাড়াইও দেয়, সব তো তুমি পারবো না, মানে এখন তো তোমার অনেক লিমিটেশন আছে। বাট এই যে তুমি 65 মিনিটে ট্রাই করছো 100টা করার, তোমার কিন্তু এখন একসাথে 2টা প্রিপারেশন হয়ে গেল। তুমি তোমার কনসেপ্ট যেগুলো আছে সেগুলো ঝালাই করা হয়ে গেল, আবার সময়ের মধ্যে আনসার করার একটা যে তাড়াহুড়া, সেই ব্যাপারটা তোমার হয়ে গেল। এখন এই তাড়াহুড়ার ব্যাপারটা কিন্তু তুমি ভর্তি পরীক্ষা আগে করলে হবে না, বাট হঠাৎ করে তোমাকে যদি কেউ দিয়ে দেয়, তুমি কিন্তু সেটা পারবে না। তুমি যে এই যে 65 মিনিটে 100টা সলভ করার চেষ্টা করছো না, 65 মিনিট 100টা সলভ করার চেষ্টা করছো, মনে করো তুমি 65 মিনিটে সলভ করতে পারছো 100টার মধ্যে, মনে করে বললাম আমি 60টা পারছো, 40টা তুমি পারোই নাই, তুমি দাগাইতে পারছো, অ্যাটলিস্ট দাগাইতে পারছো। এই 60টার মধ্যে তুমি অবশ্যই 5-6টা ভুল করছো, আর 40টা তো তুমি ধরতেও পারো নাই। 1 ঘন্টা শেষ না, সময় তো শেষ। সময়ের মধ্যে তুমি 60টা পারছো, 5-6টা ভুল করছো, মার্কস কত পাইছো হিসাব করে দেখে নিবা। যেগুলো ভুল করছো আর যেগুলো পারো নাই, সেগুলো তুমি সময়ের পরে আবার ট্রাই করবা বাসায়, সময় ছাড়া। তখন তুমি বুঝতে পারবে, দেখতে পারবা যে সময়ে, এখন তো সময়ের লিমিটেশন নাই। তুমি দেখবা এই 40টার মধ্যে তুমি আরও কমসে কম 10-12টা পারতা। কেন পারো নাই? সময়ের জন্য পারো নাই। তাহলে বুঝতে পারলা কি কনসেপ্ট ঠিক আছে, সময় নিয়ে আমাদের সমস্যা আছে। তাহলে সময় একটা বড় ইস্যু। এই যে 10-12টা তুমি পারলা, এটাকে তোমাকে একটা কনফিডেন্স দিল না যে আমি পারতাম, সময়ের জন্য পারিনি। তাহলে তোমার কাজ করা লাগবে কোথায়? সময়ের মধ্যে আনসার করার ক্ষেত্রে। তাহলে এই যে তুমি তোমার ব্রেনকে দিয়ে তুমি ট্রাই করাছো, যেটা আমার 65 মিনিটের মধ্যে বা আমার কম সময়ের মধ্যে করা লাগবে, তোমার ব্রেন কিন্তু সিগন্যাল পেয়ে গেছে যে আমার এখন একটু ফাস্ট হওয়া লাগবে। এবং এই কাজটা তুমি যখন রেগুলার করবা, আস্তে আস্তে দেখবা তোমার যখন সময় গড়াবে, আস্তে আস্তে তুমি দেখবা অন্য একটা বইয়ে যদি তুমি আবার 1 সপ্তাহ পরে বা ধরো 1 মাস পরেই মনে করো আবার মেট্রিক্স করতেছো, তুমি মনে করো তখন করতেছো এসি আহমেদের বই থেকে, তখন তুমি দেখবে এই ব্যাপারটা 100টার মধ্যে তুমি তখন আরামসে দেখবো 70টা করে ফেলছো। ভুলের পরিমাণও 5-6টা থেকে ভুলের পরিমাণ 1-2টা হয়ে গেছে। সো অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড দুইটাই বাড়বে উইথ প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে হবে না। তোমাকে যদি আমি বলি যে একটা ফিজিক্সের গতিবিদ্যার নর্মাল ম্যাথ দিয়ে বললাম যে এই যে বাঘ এই গতিতে দৌড় দিল, হরিণ তাকে দেখে হঠাৎ করে দৌড় শুরু করলো, বাঘ হরিণকে ধরতে মিনিমাম কত সময় ধরতে পারবে? তোমাকে যদি আমি কোনো প্রেশার না দিয়ে বলি সলভ করো, আমি বললাম আমি হাইটে আসতেছি, তুমি কিন্তু খুব আরামসে করে ফেলতে পারবে। আমি যদি তোমাকে বলি যে তুমি এটা এখন 2 মিনিটে করো, ইভেন দো তোমার লাগতো আসলে 1.5 মিনিট, তুমি 2 মিনিট বলছি না, তুমি শেষ। তোমাকে আমি সময় বাড়াই দিছি, তোমার লাগতো কত? 1.5 মিনিট, বাট তোমাকে আমি বলছি 2 মিনিট লাগবে, 2 মিনিট সময়ের মধ্যে করো। তুমি দেখবা তখন 2 মিনিট কি তুমি তোমার হাত কাঁপতেছে, অথবা তোমার মাথা শক হয়ে গেছে, মাথা ফ্রিজ হয়ে গেছে, তুমি দেখবা তোমার 5 মিনিটও কিছু হচ্ছে না, তুমি উল্টাপাল্টা করে বললা পারবো না, বাদ দিই। কিন্তু অথচ এই ম্যাথটা তুমি নিজে থেকে এমনি করলে, কোনো সময় চিন্তা না করে করলে তুমি 1.5 মিনিটেই পারতা। সো টাইম ইজ এ প্রেশার। টাইমটাকে আগে ভালো মতো তোমার সাথে কানেক্ট করতে হবে। তুমি এক কনসেপ্ট বুঝো, টেকনিক জানো, সূত্রও পারো, সব ঠিক আছে, কিন্তু সময়ের মধ্যে যদি না করতে পারো, ভর্তি পরীক্ষায় তুমি ধরা খাবা। এইচএসসিতেও ধরা খায় পোলাপাইন, 25টার মধ্যে 25টা আনসার করতে গিয়ে অনেকে ধরা খায়, বাট এইচএসসিতে খুব বড়োভাবে ধরা খায় না, বেশি ধরা খায় হচ্ছে অ্যাডমিশনে গিয়ে। সো এই যে স্টুডেন্টগুলো এই কথাগুলো শুনে তারা অ্যাডমিশনে ভালো করে, স্টুডেন্টদের থেকেই শোনা কথা, বুঝছো কি না? সো এই কথাটা মাথায় রাখবা, শুরু থেকেই শুরু করো, চ্যাপ্টার শেষ। এখন সবাই তো বলবে সলভ করো, আমি বলবো সময় ধরে সলভ করো। তাহলে রেগুলার যদি তোমার বাসায় অ্যাডমিশনের একটা, তোমার যদি রেগুলার বাসায় সময় ধরে সলভ করার একটা এনভায়রনমেন্ট তুমি তৈরি করে ফেলো, এখন অভ্যাস করে ফেলে, তখন এটা কষ্ট লাগবে না। প্রথম 1-2 দিন কষ্ট লাগবে, পরে এটাকে তোমার মজা লাগবে যে আমি দেখি কত সময় পারি। এটা অনেকটা গেমের মতো হয়ে যাবে তোমার, যে দেখি আমি আজকে কয়টা পারি, অ্যাকুরেসি কত আমার, ফিজিক্সে করবা, কেমিস্ট্রিতে করবা, বায়োলজিতে করবা, আইসিটিতে করবা, বাংলা ইংলিশে তো আসলে কি বুঝলে লাগাই দিবা, না বুঝলে তাও ওখানে তো মাথা খাটানো লাগে, যাই হোক। সো ওগুলা করবা। রেগুলার যদি বাসায় পরীক্ষা দেয় একটা এনভায়রনমেন্ট রাখো, তাহলে যেটা সুবিধা হবে, তুমি কলেজের পরীক্ষাতেও ভালো করবা, যেটা তোমাকে এক্সট্রা বুস্ট দিবে যে আমি আসলে আগাচ্ছি ঠিক মতো। এখন নিজে বেশি বুঝতে গিয়ে যদি আবার কলেজে খারাপ করে ফেলে, তাহলে আবার সমস্যা, তখন আবার কনফিডেন্সে ঘাটতি চলে আসবে। সো কলেজের পরীক্ষাতে ভালো করার দরকার, ঠিক আছে? সো কলেজের পরীক্ষাতেও ভালো করবা। আর তুমি যেহেতু পড়তেছো এখন এইভাবে, তোমার কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন হয়ে যাচ্ছে। অ্যাডমিশন প্রিপারেশন ইজ নাথিং বাট সলভিং দ্য প্রবলেম ইন টাইম, ঠিক আছে?
অ্যাডমিশন প্রিপারেশনটা জাস্ট সময়ের মধ্যে যা তুমি এইচএসসিতে পারতা তা সলভ করার হিসাব। আর তুমি যখন বই খুলবা দেখবা বইয়ের মধ্যেই বোর্ডের প্রশ্ন আছে, ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, কুয়েটের প্রশ্ন, বুয়েটের প্রশ্ন, সাস্টের প্রশ্ন, ডিউর প্রশ্ন, ওগুলোও কিন্তু এখন বইগুলোতে দিয়ে রাখে যাতে করে মার্জন ওগুলোও দেখে ফেলতে পারে। তাই তুমি যখন একসাথে সলভ করতেছো তোমার কিন্তু অটোমেটিক্যালি বোর্ডের প্রশ্ন আসতেছে, ডিউ বইয়ের সবগুলো প্রশ্ন, তার মানে তুমি সবই সলভ করতেছো। তার মানে তোমার প্রিপারেশন আসলে কার হচ্ছে? অ্যাডমিশনের। এর সাথে কার প্রিপারেশন ফ্রিতে হয়ে যাচ্ছে? ভর্তি পরীক্ষা সরি বোর্ডের পরীক্ষাটা হয়ে যাচ্ছে, কলেজেরটা হয়ে যাচ্ছে। সো আমার একসাথে সব হয়ে যাচ্ছে। মূলত আসলে তুমি যদি মেইন জিনিসটা ভালো মতো বুঝো, তোমার প্রিপারেশনটা আসলে একই সাথে এইচএসসি এবং অ্যাডমিশনের, আলাদা করে কিছু নাই। সময়টা ধরে রাখতে হবে আর কি। ওকে, আমরা ফিজিক্সের সিলেবাসটা একটু আলোচনা করে ফেলি। ফিজিক্স তো আমরা নেক্সট দিন থেকে ক্লাস অফিসিয়ালি আমরা নেক্সট দিন থেকে শুরু করবো আর কি। ফিজিক্সের পেপার দুইটা, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। ফিজিক্সের ফার্স্ট পেপারে আছে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা কি? ভৌত জগৎ ও পরিমাপ। ভৌত জগৎ ও পরিমাপ, এটা থেকে হালকা পাতা জিনিসপত্র দেখাই দিব যা যা লাগে। ওটা অতটা সিরিয়াস কোনো চ্যাপ্টার না যেখান থেকে আসলে খুব বেশি সময় দেওয়া লাগবে, অল্প জিনিসপত্র জানলেই চলবে। ভৌত জগৎ ও পরিমাপ, তারপরে কে আছে? ভেক্টর, তারপরে কে আছে? গতিবিদ্যা, তারপরে কে আছে? নিউটনীয় বলবিদ্যা। আমি এটাকে ইংলিশে লিখে দিই NM, নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে। তারপরে কে আছে? কাজ, শক্তি, ক্ষমতা, এই যে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। তারপরে কে আছে? মহাকর্ষ, অভিকর্ষ, গ্রেভিটি। তারপরে আছে হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ। তারপরে কে আছে? পদার্থের গাঠনিক ধর্ম। এবং দেখো তোমরা কিন্তু অনেক কিছু এখানে আগে পড়ে আসছো। পদার্থের গাঠনিক ধর্মটাতে কিন্তু মূলত তোমাদের ওই যে স্থিতিস্থাপকতা পড়ছিল না, ওই ব্যাপারগুলো এখানে আছে। সাথে এক্সট্রা কিছু কথাবার্তা আছে। প্রবাহী পদার্থ নামে একটা বিশাল ঝামেলার একটা জিনিস আছে, যেটা এখানে আছে। তারপর বাবা তোমার পর্যাবৃত্ত গতি, যেটা তোমরা ইন্টারে আসলে খুব একটা এসএসসিতে খুব একটা বেশি পড়ো নাই। পর্যাবৃত্ত গতি, তারপর আসবে তোমাদের এখানে তরঙ্গ, তারপর আসবে তোমাদের এখানে আদর্শ গ্যাস। দিস ইজ জাস্ট ফার্স্ট পেপার। চ্যাপ্টার কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। আসো সেকেন্ড পেপারে। প্রথমে আসবে তাপ গতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। তারপর আসবে কি? স্থির তড়িৎ। তোমরা এটা পড়ছো ইন্টারে, এটা পড়ছো না, এসএসসিতে এটা পড়ছো। তারপর আসবে চলতড়িৎ, যেটা তোমরা একদমই পড়ো না, সেটা হচ্ছে এই দুইটা, পরের দুইটা, ম্যাগনেটিজম। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া হালকা পাতলা মেবি পড়ছো না? ওই যে এম্পিয়ারের সূত্র এসে ভাবি যাবি, ওই যে তড়িৎ প্রবাহিত হইলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, হালকা পাতলা নলেজ আছে, বুঝতে পারছি। ওইটা বেসিক নয়, ওইটা আসলে জাস্ট সাধারণ জ্ঞান বলা যায়। সো হ্যাঁ ওইটাই বললাম, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এরপরে আসবে তড়িৎ চৌম্বক আবেশ, তড়িৎ চৌম্বক আবেশ। এরপরে আসবে আমাদের অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান তোমরা পড়ছো, দর্পণ নিয়ে কাজ করছো, প্রতিফলন, প্রতিসরণ, এগুলা। প্রতিসরণ মানে পড়ছো নাকি? আচ্ছা, ওগুলাই জ্যামিতিক আলোক বিজ্ঞান, ওগুলো নিয়ে এগুলা মোটামুটি তোমরা রিলেট করতে পারবা। জ্যামিতিক আলোক বিজ্ঞান, ওকে। তারপরে আসবে কি? ভৌত আলোক বিজ্ঞান। এটা আসলে তোমরা ইন্টারে পড়ো নাই, এসএসসিতে পড়ো নাই। ভৌত আলোক বিজ্ঞান, এইটুকু হচ্ছে আমাদের অপটিক্স। এই যে এটা হচ্ছে আমাদের অপটিক্স, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিজম, এটা হচ্ছে আমাদের কারেন্ট। আর তাপগতিবিদ্যা আর আদর্শ গ্যাস মিলে কিন্তু একটা সেগমেন্ট। এটা যদি একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপারে, বাট এটা আর এটা কিন্তু আমরা একসাথেই পড়বো। যখনই পড়বো আমি, যখনই তোমাদের কলেজের সিলেবাস অনুযায়ী আসবে, আমি হয়তো মহাকর্ষ বিকর্ষ না পড়াইও তোমাদেরকে আদর্শ গ্যাস পড়াই দিতে পারি, বাট যখন আমি এটা পড়াবো তখন আমি তোমাদেরকে এটা পড়াই দিব, কারণ এই দুটো কানেক্টেড একসাথে। ওকে, এরপরে কি আসবে? এরপর আসবে আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্স। তারপর আসবে কি? পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার ফিজিক্স, পরমাণুর গঠন ও নিউক্লিয়ার ফিজিক্স। তারপরে আসবে কি? সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। তোমরা দেখছি তোমাদের বইয়ে ছবি টবি আছে কিছু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের, ওই যে সিলিকনের গঠন নিয়ে কথাবার্তা হালকা পাতলা আছে ওগুলো। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার। বুঝতে পারতেছো নিশ্চয়ই, সিলেবাস যথেষ্ট বড়, অনেক কিছুই আছে, এবং এসএসসিতে যা পড়ছো তার বলতে পারো কয়েক গুণ এখানে আছে। চ্যাপ্টার কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও 10টা, এখানেও 10টা, এখানেও 10টা। প্রথম পেপার আমাদের শেষ করতে সময় একটু বেশি লাগবে, দ্বিতীয় পেপার আমাদের শেষ করতে সময় একটু কম লাগবে, কারণ প্রথম পেপারে তোমরা আস্তে আস্তে ইন্টার লাইফের সাথে অ্যাডজাস্ট করবা।
একটু বেশি বেশি পড়ার ব্যাপারটা তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, সেজন্য একটু স্লো যাব। যত সময় যাবে, যত তোমরা আস্তে আস্তে একটু ফাস্ট হওয়া শুরু করবা, আমি আস্তে আস্তে আমার মুখের স্পিডের পাশাপাশি আমি এইগুলার স্পিডও বাড়াই দিব, ঠিক আছে? সো এইটা আমরা একটু খুব দ্রুত যাব। যেমন ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, এইচএসে 26 ব্যাচ, ওদের ম্যাথ ফার্স্ট পেপার শেষ করছি আমি 1 বছরের বেশি সময় নিয়ে, ইন্টিগ্রেশন এখানে বাকি আছে ওদের কিন্তু সেকেন্ড পেপার আমি ওদেরকে টার্গেট দিয়েছি মাত্র 5 মাস। আমি 5 মাসে ওদেরকে ম্যাথ সেকেন্ড পেপার শেষ করে দিব পুরোটা। চিন্তা করো, 1 বছরের বেশি সময় লাগছে, একটা চ্যাপ্টার এখানে বাকি আছে ইন্টিগ্রেশন, আর সেকেন্ড পেপার সেম নাম্বার অফ চ্যাপ্টার সেম, কিন্তু পুরো বই শেষ করে দিব মাত্র 5 মাসে। কারণ আমি ম্যাথ পড়াই তো, ম্যাথ আদার ডেসে পড়াবো। মানে আমি এই দিনে রাখবো ফিজিক্স এবং আইসিটি, ফিজিক্স আর ম্যাথ একসাথে রাখলে আসলে নেওয়া কষ্ট, আমার তরফ থেকে দেওয়াও কষ্ট, কারণ দুইটাই ভারী সাবজেক্ট, বুঝছো? আর তোমরা যদি একদিনে ম্যাথ ফিজিক্স পড়তে যাও আসলে দেখবা বিরক্ত লাগবে ক্লাস, কারণ মনে হবে ম্যাথ পড়তে পড়তে একটু পরে ফিজিক্স পড়তে পড়তে মনে হবে একটু পরে ম্যাথ, বিরক্ত লাগতে চিন্তা করতেই। সো এই জন্য ফিজিক্সটাকে আমি একটু ফ্রি রাখছি, ম্যাথটাকে অন্য দিনে রাখছি। সো আমি এই দিনে রাখবো আইসিটি, যেমন ধরো আজকে তোমাদের ক্লাস ছিল কয়টায়, 3:30টায়, অন্যদিন আমি 3টায় রাখবো আইসিটি, 3টা থেকে 4টা, 4 থেকে 5টা রাখবো ফিজিক্স। এখন যার ফিজিক্স সে শুধু ফিজিক্সে আসবে, যার আইসিটি ফিজিক্স সে আইসিটি করে ফিজিক্স করে একবারে কেমিস্ট্রি করে চলে যাবে। আর অন্য দিনে ম্যাথ অবশ্যই রাখবো, কারণ ম্যাথ আলাদাভাবে একটা বিশাল ভয়ের সাবজেক্ট, আলাদাভাবে একটা ভারী সাবজেক্ট। ম্যাথ ক্লাস কালকে নিব ইনশাল্লাহ। তোমরা শোনো, তোমরা ক্লাস করতে থাকো, তোমরা শোনো সবাই শোনো, এই কয়দিন আমি ক্লাস রাখছি এই জন্য তোমরা যাতে আমারে চিনতে পারো, যেহেতু তোমরা এর আগে আমাকে চিনো নাই, আমারে দেখাও নাই জীবনে কোথাও, আর আমি আসলে খুব বেশি মার্কেটিংও করি নাই যে তোমরা আমার পোস্টার দেখবে, আমি কিন্তু কোনো মোস্টারও নাই, কোনো ব্যানার আমি টানাই নেই, আর ব্যানার টানালে মানুষজন ছিঁড়ে ফেলে আমার ব্যানার, যেখানে ব্যানার টানে মানুষজন ছিঁড়ে নিয়ে চলে যায়। যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো যেহেতু তোমরা এখন আমাকে চেনো না, আমি কীভাবে পড়াই, 1-2টা ক্লাস করার পরে না বুঝবো, আজকে তো মোটিভেশনে দিয়েছি ঘুরে ফিরে, এই যে এখন আসলাম মাত্র পড়াশোনার কাজে, নেক্সট ক্লাস থেকে তো পড়ানো শুরু করবো। ম্যাথ ক্লাস করো 1-2টা, ফিজিক্স ক্লাস করো 1-2টা, আইসিটি 1-2টা ক্লাস করো, দেখো তোমার যেটাই মনে হয় ভালো লাগবে সেটাই তুমি করো। তুমি ফিজিক্সে করতে পারো, ফিজিক্স ম্যাথে করতে পারো, আইসিটিও করতে পারো, এনি টু কম্বিনেশন অথবা এনি ওয়ান সাবজেক্ট, যেটা তোমার ভালো লাগে, তুমি 3টা পড়ো, 2টা পড়ো, 1টা পড়ো, কোনো সমস্যা নেই। এই কয়দিন আমি ক্লাস আগে শুরু করছি তো এই জন্য, যাতে করে তোমরা এর মধ্যে ডিসিশন নিতে পারো, আমিও বুঝতে পারি কয়জন স্টুডেন্ট কোন সাবজেক্টে ক্লাস করবে, সেটার উপর ভিত্তি করে আমারও প্ল্যান আছে অনেক কিছু, ঠিক আছে? তাহলে ফিজিক্স ম্যাথ আইসিটি সব ক্লাসই করো এই মাস পর্যন্ত, জুন তো আর কয়েকদিন বাকি আছে, আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ, তা আছেই তো কয়েকটা দিন, তো কয়েকটা ক্লাস করো, তারপর তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবা যে কোনটা করবা, ফিজিক্স করবা নাকি ফিজিক্স ম্যাথ করবা, নাকি ফিজিক্স ম্যাথ আইসিটি করবা, নাকি আইসিটি এবং ম্যাথ করবা, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? কয়টা বাজে?